কাঁটা হাতে ব্যথা নিয়ে বাড়ির দরজা খুলে নিলয় যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো, ঠিক তখনই ওর মায়ের চিৎকার কানে আসে। তার মা আরশিদা বেগম চিৎকার করে বলল, কই সে জানোয়ারটা? সে কি বাড়িতে এসেছে? ওর থেকে তো একটা রাস্তার কুকুর অনেক ভালো। অন্তত তাকে একটা রুটি কিনে দিলে সে পরদিন পোষ মেনে যায়। আর আমার বড় ছেলে হয়েছে তো একটা জানোয়ার, অপয়া, অলক্ষণে অপদার্থ। এত মানুষ মরে খবর শুনি, অথচ সে মরে না কেন? আরশিদা বেগমের কথা শুনে নিলয় কাঁটা হাতটা জলদি পিছনে লুকিয়ে নেয়। নিলয়ের গায়ে প্রচণ্ড জ্বর। ভেবেছিল বাড়িতে এসে একটু বিছানায় গা এলিয়ে দেবে, কিন্তু সেটা আর হলো না। করুণ দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো আবির। আরশিদা বেগম বিরক্ত হয়ে বলল, কিরে, সং এর মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর মরার খবর কবে শুনবো আমি? আর কত জ্বালাবি? তোর কি একটুও লজ্জা করে না বলতো? আমি যে এত কাজ করি সংসারে, তোর বাবাকে খেয়েছিস, এখন কি আমাকেও খেতে চাস? দূর হয়ে যেতে পারিস না এখান থেকে? এত গালমন্দ করি, তবুও কি তোর খারাপ লাগে না? আবিরের চোখে পানি চলে এসেছে। বাড়িতে সে আর তার মা সহ ছোট ভাই থাকে। ছোট ভাই অনেক ইন্টারে পড়ে। মায়ের কাছে সে সবচাইতে কাছের মানুষ, কিন্তু নিলয় তার মায়ের কাছে অভিশপ্ত। জ্বরের জন্য ঠিকমতো দাঁড়াতেও পারছে না। নিলয় বলে, সারাদিনের পর বাড়িতে এলাম মা। সারাদিনে কিছু খেয়েছে কিনা একবারও জানতে চাইলে না। কোথায় ছিলাম জিজ্ঞাসাও করলে না। তোর মতো কুলাঙ্গার আর কোথায় থাকবে? ছিলি কোথায় পড়ে? কোনো মেয়ের পেছনে, নয়তো সিগারেটের দোকানে? বলি, সিগারেট কেনার টাকাটাও কি তোর কাছে থাকে? বাড়িতে হাঁস মুরগি যা আমি পুষি সব তো শেষ করিস। কবে আর এভাবে চলবে? আমি আর পারি না। মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে মরে যাই। আর সহ্য হয় না আমার। নিলয় থেমে যায়। পড়িয়ে যত টাকা বেতন পেয়েছিল তত টাকা দিয়ে সে চাকরির অ্যাপ্লিকেশন করেছিল। এভাবে একটানা 3 বছর ধরে নিলয় চাকরির খোঁজ করে চলেছে, অথচ চাকরি মিলছে না। চাকরি করতে গেলেও লাখ লাখ টাকা ঘুষ চাওয়া হয়, যেটা নিলয়ের পক্ষে সম্ভব না। আজকে নিলয় রড কাটার দোকানে কাজ করতে গিয়েছিল। দুপুরের পরে মেশিনে লেগে নিলয়ের বাম হাতটা অনেকখানি কেটে যায়। নিলয়ের যখন কেটে গিয়েছিল তখন নিলয় চিৎকার করে একটা শব্দ বের করেছিল, মা। মা জিনিসটা হলো পৃথিবীর সব চাইতে মহামূল্যবান জিনিস। এটা যার নেই সে সব চাইতে নিঃস্ব। কিন্তু নিলয়ের এমন কথাটা ভাবতেই নিলয়ের হাসি পায়। কারণ নিম্নবিত্ত পরিবারে থাকা বড় ছেলে জানে সংসার কাকে বলে। 1 টাকা আয় করতে গেলে কত কষ্ট করা লাগে। নিলয়ের যখন হাত কাটে তখন শ্রমিকেরা কাজ বন্ধ করে নিলয়কে দেখতে থাকে। তখনই মালিক এসে সবাইকে বকাঝকা দেয়। সবাইকে বলে, একজনের হাত কাটছে বলে কি সবাই কাজ বন্ধ রাখবে? যার হাত কাটছে তাকে কাজ থেকে বের করে দাও। এসব শ্রমিক লাগবে না। নিলয় মালিকের কাছে আসে। সকাল থেকে দুপুর অবধি যে কাজ করেছে সেটার পারিশ্রমিক চায় নিলয়, কিন্তু মালিক তাকে বের করে দেয়। জানায়, কিসের টাকা? কাজ পুরো শেষ হয়নি, কোনো টাকা নেই। নিলয় তখন কষ্ট করে পুরো কাজ শেষ করে, আর যার কারণে নিলয়ের জ্বরও চলে এসেছে। সারাদিন হাড় ভাঙনি পরিশ্রম করে 1000 টাকা পকেটে নিয়ে নিলয় রাস্তা দিয়ে হাঁটছিল। ব্রিজের এক পাশ দিয়ে নিলয় হাঁটে, তখনই 4টে বাইক আসে ব্রিজে। নিলয় দেখতে পায় তার পছন্দের মেয়ে মিমি তার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে। নিলয়কে মিমি চেনে, নিলয় তার ছোট বোনকেই পড়ায়। নিলয় মিমিকে অনেক পছন্দ করে, কিন্তু মিমি হলো বড়লোকের মেয়ে। নিলয় মিমির দিকে তাকিয়ে থাকে। মিমি সেটা টের পেতেই নিলয়কে ডাক দেয়। নিলয়ের বুকটা তখন কেঁপে ওঠে। নিলয় এগিয়ে যায়। মিমিকে তার কাজিন ফাহিম জিজ্ঞেস করে, এটা কে রে? এ আমার বোনের টিচার, পড়াতে আসলে আমার দিকে তাকিয়ে থাকে। তাই নাকি? তা রাজকুমার, আমাদের মিমিকে কি তোর ভালো লাগে? ইস, রাজকুমারের দিকে তাকা। সে নাকি আবার মিলিকে পছন্দ করে। ও তো আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে যায় না রে। ওই তোরা থামবি, চুপ কর, টিচার চলে যান।
নিলয় মুচকি হেসে সেখান থেকে চলে আসে। নিলয় মিমিকে ভালোবাসে, কিন্তু মিমি বড়লোক ঘরের মেয়ে, সে কি কখনো নিলয়কে মেনে নেবে? নিলয় এসব ভাবতে ভাবতে বাড়িতে ঢোকে, আর ঢুকেই নিলয়ের উপরে তার মায়ের মূল্যবান বক্তব্য প্রকাশ পায়। নিলয় চোখের পানি আটকে রেখে বলে, মা, আমি তোমার সন্তান। তুমি জানো না, আল্লাহ পৃথিবীতে একমাত্র সন্তানের জন্য মায়ের দোয়া কবুল করে। আমার জন্য তুমি মৃত্যু কামনা করো, তোমার কি একটুও খারাপ লাগে না? না, লাগে না। তোর মতো একটা অকর্মণ্য ছেলে মরলে আমার কষ্ট হবে না। সংসারটা চলছে না, এটা সেটা বিক্রি করে তোকে পড়াশোনা করিয়েছি। কমার্সের স্টুডেন্ট হয়েও একটা চাকরি জোগাড় করতে পারিস না? তোর মতো অপদার্থ যেন কারো ঘরে জন্মায় না। বাপটাকে তো খেয়েছিস, আবার আমাকে খাচ্ছিস। ধুর মা, সারাদিনের পর বাড়িতে এসে রোজ একই কথা শুনতে ভালো লাগে না। আমার সাথে কখনো ভালো করে দুটো কথা বলেছ? যেদিন কাজ করে টাকা এনে দিই, সেদিন টাকাটা নিজের কাছে রাখো। বাড়িতে ঢুকলেই খালি টাকা 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 টাকা। আর আমি বাপকে মারছি? আমি কি তাকে মরতে বলেছিলাম? মরছে ভালো করেছে, নাহলে তোমার মতো একজনের সাথে সংসার করতে পারতো না। আরশিদা নিলয়ের কথা শুনে এগিয়ে আসে নিলয়ের কাছে, তারপর ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মায়ের সামনে। আরশিদা বেগম বলে, জানোয়ার ছেলে, তোকে মেরে ফেললেও আমার কষ্ট হবে না। পড়াশোনা শেষ করেছিস, একটা চাকরি জোগাড় করিসনি কেন? কথার বেলাতে তো খুব পারিস, সারাদিন এই পেপারস সেই পেপারস নিয়ে পড়ে থাকিস। কেন, আমাকে কি তোর ব্যাংক মনে হয়? আমার কাছে টাকা চাইলেই পাবি? বাজার করা লাগে না? হারামি কোথাকার। ধুর, তুমি মা হও, তুমি সন্তানের জন্য দোয়া করবা, কিন্তু তুমি সবসময় আমার প্রতি বিরক্ত প্রকাশ করেছ। ছোট একটা ভাই আছে, কই, তাকে তো কখনো এমন করো না। তাকে কাছে ডেকে সবসময় আদর করেছ। আমাকে কখনো ভালো রান্না হলেও ঠিকমতো খাবার দাওনি। মুখের ওপর তর্ক করবি না। জানিস, ও ফোন চেপেও এখন টাকা আয় করতে পারে, তুই কি পারিস? খালি বাহিরে ঘোরা। যা, খাবার বন্ধ তোর আজ। নিলয় আর দাঁড়ায় না সেখানে, রুমে চলে আসে। অনেক কান্না পাচ্ছে নিলয়ের, কিন্তু সে বড় হয়েছে, কাঁদবে না। ক্ষুধার চোটে পেটে বালিশ চেপে রাখলো নিলয়, চোখ বন্ধ করে তার বাবার কথা ভাবতে থাকে। নিলয়ের বাবা মাসুদ ছিল একজন ছোট্ট ড্রাইভার, প্রাইভেট কার চালাতেন। মাসুদ একদিন অনেক অসুস্থ হয়। সেদিন বৃষ্টি হচ্ছিল। অসুস্থ হওয়ার কারণ হলো তার বাবার কিডনিতে সমস্যা হয়েছিল। টাকার অভাবে সেটা চিকিৎসা করাতে পারতেন না। সংসারে টানাপোড়েন, তার উপর নিলয়ে অনার্স পাশ করেও বেকার। ছেলেকেও তা টানতে হচ্ছে। সব মিলিয়ে তিনি নিজের দিকে খেয়াল করেনি কখনো। সেদিন আর পেটে ব্যথা সহ্য করতে পারছিল না। আরশিদা বেগম কত করে বলতো ডাক্তার দেখানোর কথা, কিন্তু মাসুদ বলতো, ডাক্তার তো পরে দেখব, নিলয়ের আগে একটা চাকরি হোক। সে অনেক চাকরির ফর্ম কেনে, টাকা লাগে তো, ইন্টারভিউও তো থাকে, সেখানে যেতে টাকা লাগে। তাছাড়া ভালো কাপড় না পরে গেলে কি কেউ চাকরি দেবে? আরশিদা বেগম বিরক্ত হতো, কিন্তু তারপরও কিছু করার নেই। সেদিন রাতে ব্যথা এতটাই বেশি হয় যে নিলয় সেটা আর সহ্য করতে পারে না। নিলয় তার বাবাকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে। পিছনে আরশিদা বেগমও দৌড়াচ্ছিল, কিন্তু মামুন সাহেব বেশিক্ষণ ব্যথা সহ্য করতে পারে না। রাস্তায় তিনি মারা যান। মামুন সাহেব মারা যেতেই আরশিদা বেগম এসবের কারণে নিলয়কে দোষ দিতে থাকে। তার মায়ের ধারণা নিলয়ের কারণে মামুন সাহেব মারা গিয়েছে। নিলয় অনার্স শেষ করেছে, 3 বছর হয়েছে, আর পড়াশোনার দিকে এগোতে পারেনি। সংসারের হাল ধরার জন্য সে চাকরির খোঁজ করতে থাকে, কিন্তু কপালে যদি চাকরি না থাকে তাহলে কিভাবে পাবে? বর্তমানে টাকা ছাড়া কিছুই সম্ভব না। মেধার মূল্য কেউ দিতে জানে না। নিলয় পড়াচ্ছে, মিম একবার আসে সেই রুমে। নিলয় তাকিয়ে থাকে সেদিকে। মিম মুচকি হাসল। নিলয় মিমকে দেখে দুর্বল অনুভব করে, কিন্তু নিলয়ের পরক্ষণে মনে পড়ে এটা কখনো সম্ভব না। মিমকে সে দূর থেকেই ভালোবাসবে।
কখনো সেটা প্রকাশ করবে না। ভালোবাসা প্রকাশ করতেও একটা যোগ্যতা লাগে। নিলয়ের সেই যোগ্যতা নেই। থাকে ভাঙাচোরা একটা বাড়িতে, বৃষ্টির দিনে টিনের ফুটো থেকে বৃষ্টির পানি চুইয়ে পড়ে। নিলয় কত রাত এভাবে ঘরে থেকেও যে ভিজেছে সেটা নিলয়ের মনে পড়লেও হাসি পায়। মিমি ডাকলো নিলয়কে। এই যে শুনবেন, জি। পড়ানো শেষে আমার সাথে দেখা করবেন, আমি বাড়ির সামনেই থাকবো। আচ্ছা। নিলয়ের মনে পুলকিত অনুভূতির জোয়ার বইতে শুরু করেছে। পরিস্থিতি বাস্তবতা ভুলে সে মিমিকে নিয়ে আবার কল্পনাতে ডুব দেয়। বাড়ির পাশের প্রতিবেশী নাদিব আসে নিলয়ের বাড়িতে। নিলয়ের মাকে চিৎকার করে ডাকতে থাকে, ওই আরশিদা, আরশিদা, কোথায় তুই? বাহিরে আয়। আরশিদা বেগম দৌড়ে বাইরে আসে। মাথায় কাপড় দিয়ে নাদিবের সামনে এসে দাঁড়ালো। নাদিব গালি দিয়ে বলে, ওই মাগি, টাকা নিছিস কতদিন হয়েছে? আমার 20,000 টাকা কবে দিবি? টাকা কি গাছে ধরে? চাইলাম আর পাবি? আমার টাকা দে। ভাই, একটু সময় দেন। বাড়িতে আমার ছোট ছেলে আছে, ওর কলেজে লেগেছিল টাকাটা, আর আমি একটু ঔষধ কিনেছিলাম। একটু সময় দেন, সব টাকা দিয়ে দিব। চুপ কর। আজ 6 মাস হয়ে গেছে টাকা নিছিস। সময় দিতে দিতে বছর হয়ে যাচ্ছে। তোর বাড়িতেও তো এমন কিছু নেই যে তোর থেকে আমি টাকা উসুল করব। ঠিক তখনই দুটো ছাগল দেখতে পায় নাদিব। আরশিদার চুল ছিঁড়ে দেয় সে। আরশিদাকে ধাক্কা দিতে সে মাটিতে গিয়ে পড়ে। তারপর এগিয়ে যায় ছাগল দুটোর দিকে। খাসি ছাগল দুটো বেশ ভালোই দেখতে হয়েছে। আরশিদা বেগম অনেক কষ্টে টাকা জমিয়ে দুটো ছাগল কিনে পালছিল। কখন কি কাজে লাগবে ভেবে রেখেছিল। ভেবেছিল এর মধ্যে যদি নিলয়ের একটা চাকরি হয় তাহলে তার সংসারটা ঠিক হয়ে যাবে। কিন্তু নিলয়ের চাকরি তো দূরের কথা, কোনো কাজই তো সে পারে না। আর পারবেই বা কী করে? গ্রামে থাকলেও ছোট থেকে নিলয় পড়াশোনা করেছে, কোনো কাজেই তেমন পটু না সে। নাদিব ছাগল দুটো দড়ি খুলল, তারপর টেনে আরশিদার কাছে আনে। 20,000 টাকা নিয়েছিস, 7 মাস পড়েছে। সেটার সুদ সমেত এখন 30,000 টাকা হলো। এই 2টা ছাগল বিক্রি করে টাকা উঠে যাবে। এটা নিয়ে যাচ্ছি। ভাই, ছাগল দুটো নিয়েন না, আমার অনেক কষ্টের জমানো টাকা দিয়ে কেনা। টাকা শোধ করে দেব, তবুও নিয়েন না। চুপ কর তুই। দুটো দামড়া ছেলে থাকতেও তোর কষ্ট পুরাবে না। এমন সব ছেলে থাকলে আমি কবেই মেরে ফেলতাম। আরশিদা বেগম কিছু বলে না, কাঁদতে থাকে। কদিন ধরে বুকের ব্যথাটা বেড়েছে তার। বাড়বেই না বা কেন? সারাক্ষণ চিন্তার মধ্যে থাকে। নিলয় কি কখনো কিছু করবে না? উঠানে বসে কাঁদতে থাকে আরশিদা। পড়ানো শেষ করে নিলয় বাইরে আসে। মিমি গেটের সামনেই দাঁড়ানো। নিলয়ের হাতে ব্যান্ডেজ করা। মিমি সেটা দেখে বলে, হাতে কি হয়েছে? তেমন কিছু না। আপনি ডাকলেন যে? হ্যাঁ, তোমার সাথে কথা আছে। বলুন। এখানে না, সামনের রাস্তার পাশে যে ফুচকার টং দোকান আছে সেখানে বসে বলি চলো। মিমি কথাটা বলেই নিলয়ের হাত ধরে। নিলয় মিমির এমন কাণ্ডে একদম কেঁপে ওঠে। বুকটা ছ্যাঁত করে ওঠে নিলয়ের। মিমি টানতে থাকে, নিলয় যেতে থাকে সেদিকে। একটু পর নিলয় আর মিমি ফুচকার দোকানে আসলো। মিমি বসে সেখানে, নিলয়কেও বসতে বলল। নিলয় বসতে মিমি ফুচকাওয়ালাকে বলে, মামা 3 প্লেট ফুচকা দেন তো। নিলয়ের বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে। গতদিনের কষ্টে কাজ করার টাকাটা এখনও পড়ে আছে পকেটে। কষ্টের টাকা হওয়াতে নিলয় জ্বরের মেডিসিনও কিনতে পারেনি। বারবার টাকার দিকে তাকিয়ে নিশ্চিত খরচ হবে দেখেই জ্বরটাকে নিজের শরীরে ধরে রেখেছে। অথচ এখন সেই টাকাটাই হয়তো চলে যাবে। নিলয় আমতা করে প্রশ্ন করলো, 3 প্লেট? আমরা তো 2 জন। আমি 2 প্লেট, তুমি 1 প্লেট। ও আচ্ছা। নিলয় মুচকে হেসে বসলো চেয়ারে। মনে মনে বলে, যাক, 3 প্লেটে খুব বেশি টাকা খরচ হবে না। বাকি টাকা দিয়ে চাল কিনে নিয়ে গেলে মা অন্তত আজকের মতো কথা শোনাতে পারবে না। ফুচকা চলে আসে। নিলয় যখন মুখে তুলতে যাবে ঠিক তখনই মিমির বাকি কাজিনগুলো চলে আসে সেখানে। মিমি, আমরা চলে আসছি। ফুচকা খাইছিস? ডাকলে এখন অর্ডার দে। হ্যাঁ, আমি কিন্তু 2 প্লেট করে নিব। আমিও বাদ যাবো কেন? নীলা ভাইয়ের সাথে আসছি, খাওয়া বেশে। আচ্ছা মামা, সবাইকে 2 প্লেট করে ফুচকাও দাও। নিলয়ের গলা শুকিয়ে যায়।
নিলয় যে এখানে আছে সেটা কারো এখনো যেন চোখে পড়েনি। নিলয় বুঝতেই পারছে না কি করবে। ফুচকাওয়ালা সবাইকে 2 প্লেট করে ফুচকা দিয়ে গেল, কিন্তু ওরা 2 প্লেট করে নিয়ে থামেনি। সব মিলিয়ে ওরা প্রায় 980 টাকার বিল করলো। সবার খাওয়া শেষ। নিলয় চুপচাপ বসে আছে। নিলয়ের দিকে তাকালো মিমি। কি ব্যাপার, বসে আছো যে? যাও বিলটা দিয়ে আসো। বিল আমি হ্যাঁ, যাচ্ছি। নিলয় চলে আসে ফুচকাওয়ালার কাছে। তারপর পকেট থেকে কষ্টে অর্জিত 1000 টাকার নোট দিয়ে দেয়। 20 টাকা ফেরত নিয়ে যখন সে মিমিদের ওভারে আসলো, মিমি তখন তার কাজিনের বাইকে উঠে চলে যায়। নিলয় শুধু বোকার মতো তাকিয়ে দীর্ঘ এক শ্বাস ছাড়ে। মিমিরা হাসতে থাকে। মিমি, ছেলেটাকে বোকা বানালাম কেমন বল? সব তো আমার প্ল্যান। এইভাবে খেতে পারলেই হেব্বি হবে। চান্দু তো বুঝলই না, তাকে বাঁশ দেওয়া হয়েছে। থাম তো, চল ঘুরতে যাব। মিমিরা চলে যায়। নিলয় মাথা নিচু করে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে ফিরছে। তবে ওদিকে তার মা আরশিদা বেগম উঠানে বসে কাঁদতে থাকে। এমন সময় তার ছোট ছেলে অনেক আসে সেখানে। অনেক এসে তার মাকে বলে, মা, চিন্তা করো না, আমি তোমার পাশে সব সময় আছি। মা, এই যে আমি অনলাইনে কাজ করে 2000 টাকা পেয়েছি, এটা তোমার জন্য। অনেকের দিকে তার মা আরশিদা বেগম তাকায়। ছোট ছেলেটা কত ভালো, আর বড়টা হয়েছে একটা কুলাঙ্গার। আরশিদা বেগম অনেকের মাথায় হাত বোলাতে থাকে। অনেক তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, চিন্তা করো না, আমি তোমার পাশে সব সময় আছি। অনেক চলে আসে সেখান থেকে। আরশিদা বেগম জানে না অনেক কেমন ধরনের ছেলে, কারণ অনেক এই 2000 টাকা তার মায়ের মুরগি চুরি করে বিক্রি করেই আবার তার মায়ের কাছে টাকা দিয়েছে। আর এই মুরগি চুরির কথাটা অনেক তার মাকে বলবে আবিরের নাম করে। আবির বাড়িতে আসে। আরশিদা বেগম বসে আছে বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে। আবির এসে সামনে দাঁড়ায়। আরশিদা বেগম তার বড় ছেলে আবিরের দিকে তাকালো। আবিরকে দেখেই তার মা বলে, জানোয়ার, অপদার্থ, কুলাঙ্গার ছেলে, তোর মতো একটা ছেলের জন্ম দিয়ে আমি ভুল করেছিলাম। বাড়ি থেকে বের হয়ে যেতে পারিস না, মরতে পারিস না, এভাবে আর কত জ্বালাবি? মা, কেবল বাড়িতে আসলাম, আসতে না আসতেই তুমি এমন কথা শোনাতে থাকবে? আমার খারাপ লাগা ভালো লাগা কি তোমাদের কাছে কিছুই নেই? মুখের ওপর কথা বলিস, বেয়াদব কথাকার। কয় টাকা দিছিস তুই আমারে? কি করেছিস সংসারে? বড় দামড়া হয়েও সংসারের প্রতি তোর নজর আছে? তোর পড়াশোনার জন্য আমি যে টাকা নিয়েছিলাম সেই টাকা শোধ করতে পারিনি। পাওনাদার এসে সেই টাকার বদলে গরুটাকে নিয়ে চলে গেছে। তোর মতো একটা কুলাঙ্গার জানোয়ার জন্ম দিয়েছিলাম, এটাই আমার বড় ভুল ছিল। এই যে দেখ, আমার হাতে 2000 টাকা। এই টাকাটা কে দিয়েছে জানিস? তোর ছোট ভাই অনেক দিয়ে গেছে। আর তুই বড় হয়ে আমার হাতে 1 টাকাও দিতে পারিস না। তোর মতো এত অপদার্থ ছেলে যেন কারো ঘরে না হয়। আমার জীবনটা কেন আল্লাহ তুলে নেয় না? আমি মরতে চাই। কবে একটু শান্তি দিবি আমাকে বলবি তো? মাঝে মাঝে মন চায় তোকে বিষ খাইয়ে মেরে ফেলি। আমার তোকে দেখতেও ইচ্ছে করে না। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে, কিন্তু নিলয় কি বলবে বুঝতে পারছে না। কি করবে সে? কোথাও কাজ মেলে না, আর যেখানে কাজ মেলে সেখানে ওয়ার্কার প্রয়োজন। নিলয় তো শুধুই পড়াশোনা করেছে, কোনো কাজ তো সে শেখেনি। না পারছে সব কিছু সহ্য করতে, না পারছে মরে যেতে, আর না পারছে কিছু করতে। নিলয় পড়াশোনাতে ভালো, সব সময় ক্লাসে প্রথম হয়েছে, কিন্তু সেসব এখন ফিকে হয়ে গেছে। আসলে সেই ভালো ছেলে হয় যে ক্লাসে ফার্স্ট না হয়ে জীবনে পরিবারের জন্য কিছু করতে পারে। নিলয় সেটাতে ব্যর্থ। নিলয় শুধু একটা মাথা আছে, এছাড়া আর কর্ম করে খাওয়ার মতো কিছুই জানে না নিলয়। গরিব ঘরে হয়েও বাবার আদলে পড়াশোনাটা শেষ করেছিল, কিন্তু সার্টিফিকেটের আর কি হবে ওর? যে সার্টিফিকেট অর্জন করতে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসতে হয়, এখানে সেখানে কোচিং, সেখানকার বেতন, ক্লাসের বই খাতা কেনা, বেতন, সেখানে যাওয়ার ভাড়া, সব কিছু মিলিয়ে একটা সার্টিফিকেট অর্জন করতে হয়। কিন্তু কি হবে এখন সেটা দিয়ে? মাঝে মাঝে নিলয়ের বড্ড হাসি পায়, কারণ ওর থেকে যারা জঘন্য রেজাল্ট করতো তারাই এখন বড় অফিসার। চাকরির সময় নেতার কল, সাথে অনেক টাকার বান্ডিল সামনে মেলে দিয়ে চাকরির ফসরা সাজিয়েছে। আর নিলয়
মেধা বিক্রির কাছে এখনো শূন্যর কোটাতে পড়ে আছে। নিলয়ের কোনো যোগ্যতা নেই বেঁচে থাকার। বাড়ি থেকে বের হয় সে। নিজেকে আজ মেরে ফেলার জন্য মনে মনে প্রস্তুতি নিয়ে রেখেছে নিলয়। নিলয় বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই আরশিদা বেগম পিছন থেকে ডাক দেয় নিলয়কে। কোথায় যাচ্ছিস জানোয়ার? যেভাবে যাচ্ছিস যেন বেঁচে না ফিরিস। খবর শুনি যেন মরে গেছিস। যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোকে আমি পেটে জন্ম দিয়ে যে ভুলটা করেছি সেটা যেন তোর কবরে মাটি দিয়েই নিঃশেষ করতে পারি। নিলয় কিছু বলতে গিয়েও পারে না। গলাটা চাপা কষ্ট আর কান্নায় ধরে এসেছে। কোনো আওয়াজ বের হচ্ছে না তার গলা দিয়ে। সে এক পলক তাকিয়ে থাকে তার মায়ের দিকে। মনে মনে বলে, হে আল্লাহ, শুনেছি সন্তানের প্রতি মায়ের সব দোয়া, কষ্ট, মন খারাপি সব কিছু তুমি কবুল করে নাও। তোমাকে নিয়ে অভিযোগ নেই হে প্রভু, কিন্তু আজকে যেন আর আমার জ্যান্ত মুখটা আমার মা না দেখে। নিলয় দ্রুত বাড়ি থেকে বের হয়। কাঁচা রাস্তা পেরিয়ে পাকা রাস্তায় আসে। চিকন পাকা রাস্তা বেরিয়ে মেইন রোডে চলে আসে। রাস্তার এক পাশ দিয়ে হাঁটে সে। বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চলে এসেছে নিলয়। নিলয় রাস্তার পাশে দাঁড়ায়। বড় কোনো গাড়ি পাচ্ছে না যে নিলয় সেই গাড়ির নিচে পিষে মরতে পারে। মোটর সাইকেলের পরিমাণই বেশি, সাথে টমটম বা অটো তো আছেই। নিলয় দাঁড়িয়ে থাকে। রাস্তাটা হঠাৎ ফাঁকা হয়ে যায়। দূর থেকে একটা খুব গতিতে প্রাইভেট গাড়ি আসতে থাকে। নিলয় মনে মনে প্রস্তুত নেয় সে এই গাড়ির নিচেই পড়বে। হঠাৎ নিলয় অনুভব করছে কে যেন বলছে, যা যা মর। এভাবে মরলে তোর ভালো হবে, অনেক শান্তি হবে, তোর পরিবারও শান্তিতে থাকবে তুই মরলে। এটা কি তবে শয়তানের প্ররোচনা ছিল? নিলয় যেন শয়তানের বিদঘুটে হাসির শব্দ শুনতে পায়। রাস্তার অপোজিটে কে যেন দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা। বেশ লম্বা তিনি। তবে কি সে সৃষ্টিকর্তার প্রেরিত কোনো যমদূত? সে কি আজরাইল? সে কি নিলয়ের নিকৃষ্ট আত্মাটা নিয়ে আগুনে নিক্ষেপ করবে? গাড়িটা খুব কাছে চলে এসেছে। নিলয়ের মনে হলো কেন যেন তাকে ধাক্কা দিল। নিলয় গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, চোখ বন্ধ করে। গাড়িটা নিলয়ের ধাক্কা দেবে। আরশিদা বেগম মুরগির ঘরের কাছে আসলো। রাত হয়েছে বেশ। মুরগিগুলো ঘরে তোলা হয়নি। আরশিদা বেগম এসে দেখে মুরগিগুলো ঘরের পাশে বসে আছে। তিনি দরজা খুলে দিতে এক এক করে মুরগিগুলো ঘরের ভিতরে চলে যেতে থাকে। তিনিও গুনতে থাকলেন। অনেকগুলো মুরগির মধ্যে 7টা মুরগি নেই। আরশিদা 3বার চেক করে দেখে 7টা বড় মুরগি নেই। আরশিদা অনেককে ডাক দেয়। অনেক চমকে ওঠে। মনে পড়ে বিকালে তার কাজের কথা। সে তার মায়ের 7টা মুরগি ধরে চুরি করে বিক্রি করে দিয়েছিল, আর সেই টাকা দিয়ে ওর গার্লফ্রেন্ডের বার্থডে গিফট কিনে দিয়েছিল, আর বাকি টাকা ওর মায়ের হাতে তুলে দেয়, যেটাকে সে ফোনে কাজ করার কথা বলেই প্রেজেন্ট করে। আসলে অনেক ওর মায়ের হাতে যে 2000 টাকা দিয়েছিল সেটাই ওনার নিজের মুরগি বিক্রির টাকা। যে টাকাটা তারই ছোট ছেলে অনেক চুরি করে বিক্রি করেছিল, কিন্তু এখন তো আরশিদা বেগম বুঝে ফেলেছে মুরগি মিসিং। অনেক এসে সামনে দাঁড়ায়। আরশিদা চিল্লিয়ে বলে, মুরগি আর 7টা কোথায়? খোঁজ এখনই। মা, আমি কোথায় খুঁজবো? খোঁজ আশেপাশে। অনেক চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরশিদা বেগম ঝাড়ি দেয়। কি করবে সে বুঝতে পারছে না। হাত পা কাঁপছে। অনেক দ্রুত বলে, মা, মুরগি খুঁজে কি হবে? মুরগি তো আর নেই। মানে? আমি দেখেছিলাম ভাইয়া তোমার মুরগি ধরে নিয়ে বিক্রি করেছে। আমি ভেবেছিলাম তুমি বলেছিলে, তাই। আমি তো কিছুই জানি না। কি? নিলয় এটা করেছে? আজকে নিলয়কে আমি মেরেই ফেলবো। জানোয়ারটা আমাকে এত জ্বালাচ্ছে। আল্লাহ মরণ জ্ঞান দাও না আমাকে। আরশিদা বেগম দরজা আটকে মাথায় হাত দিয়ে উঠানে বসে থাকে। জীবনটা তার কাছে একদমই অসহ্য লাগছে। মাথায় ঋণের বোঝা। মুদি দোকানে বাকি পড়ে আছে অনেক টাকা। ব্যাংক থেকে টাকা তোলাও হয়েছিল। কি করবে তিনি? একা মানুষ, আর কত দিক সামলাবে? সে তো আর পুরুষ না। তারও তো একটু ভালো থাকার অধিকার আছে। তারও তো একটু জীবনে শান্তি করার ইচ্ছে জাগে। নিলয় গাড়ির সামনে এসে দাঁড়ায়। হঠাৎ গাড়িটা কষে ব্রেক করে। গাড়িটা যে ড্রাইভ করছে তিনি একজন প্রফেশনাল ড্রাইভার। গাড়িটা ব্রেক করে এপাশ ওপাশ গতি নিয়ন্ত্রণ করে নিলয়ের ঠিক পায়ের কাছে এসে থামলো। ড্রাইভারটি গাড়ির কাঁচ ভেঙে সামনে এসে পড়ে। নিলয় চোখ খুলে তাকায়। দেখে স্যুট বুট পরা তার বয়সী একটা ছেলে তার পায়ের কাছে এসে পড়েছে। নিলয় দ্রুত তাকে টেনে তোলে। ছেলেটার মুখে হাতে কেটেছে। ছেলেটা উঠে নিলয়কে একটা ধাক্কা দিয়ে বলে, আব্বে ইয়ার, আর ইউ ম্যাড? ভাই,
তুই মরবি মর, কিন্তু আমার গাড়ির সামনে কেন ভাই? এই কাব্যের গাড়ির সামনেই কেন? ব্লাডি! আমি কখনো কারো মা বাবাকে নিয়ে গালি দেই না, আর তুই শালা এখানে এসে মরতে যাচ্ছিস কেন? এক নাগাড়ে কাব্য আহমেদ কথাগুলো বলে হাঁপাতে থাকে। নিলয় কাব্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। নিলয় এসে রাস্তার ফুটপাত বরাবর বসলো। কাব্য অবাক হয়। নিলয় কি বোবা? নিলয় বোবা বলে হয়তো মরতে এসেছিল। কাব্যর খারাপ লাগে। সে গাড়ির কাছে আসে। গাড়িটা সাইড করে গাড়ির ভিতর থেকে মেডিসিন, পানি, টিস্যু সব কিছু বের করে আগে নিজে ঠিক হয়, তারপর নিলয়ের কাছে আসে। নিলয় সব কিছু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কাব্য নিলয়ের পাশে এসে বসলো। পানি নিজে খেয়ে নিলয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে পানি খা। আমি বুঝিনি তুই বোবা, কিন্তু বোবা বলে মরতে হবে? কত মানুষ তো প্রতিবন্ধী, তবুও তো বেঁচে আছে, জীবন যুদ্ধে হার মানে না। কাব্যর কথা শুনে নিলয় শব্দ করে হাসলো। নিলয়ের হাসি শুনে কাব্য চুপ হয়ে যায়। সে বোবা ভেবেছিল নিলয়কে, কিন্তু নিলয় বোবা না। নিলয়ের হাসি শুনে কাব্য অবাক হয়। নিলয় হাসতে হাসতে বলে, জীবন যুদ্ধে হার মানে না তারা। হ্যাঁ, এটা সত্য। প্রতিবন্ধী হলে করুণা পাওয়া যায়, এই জন্য হার মানে না তারা, এগিয়েও যেতে পারে। কিন্তু যারা নিম্নবিত্ত পরিবারের, তারা না পারে দুবেলা ঠিক মতো খেতে, না পায় কারো করুণা, আর না পায় বেঁচে থাকার স্বাদ। একটা চাকরির জন্য এখানে সেখানে ঘুরতে ঘুরতে জীবন পার হয়ে যাচ্ছে। জন্ম দিয়েছে যে মা, সেই মা তার সন্তানের মৃত্যু কামনা করে। আর কি ব্যর্থতার কথা শুনতে চাস? কাব্য হাসলো। নিলয়ের কথা শুনে সে ফুটপাতে শুয়ে পড়ে। আকাশে একটা চাঁদ উঠেছে, তবে মাঝে মাঝে চাঁদটা কালো মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। কাব্যর হাসি শুনে নিলয় অবাক হয়। কি ছেলে এটা! ওর জন্য তার গাড়ি নষ্ট হলো, সে আহত হলো, অথচ তাকে এখনো ছেলেটা মারলো না। নিলয় কাব্যর কথা শুনতে থাকে। যে দেশ টাকা অর্জিত মেধা বিক্রি করে যে সার্টিফিকেট অর্জন করা হয়, সেই দেশে আবার সেই সার্টিফিকেটের মূল্য দেয় না। হ্যাঁ, মূল্য থাকে না, সেটা হলো লোকের মুখে। মানুষ বলবে অমুক ছেলেটা শিক্ষিত, কিন্তু সেই মানুষগুলো কখনো এসে বলবে না খেয়েছিস কিছু, সার্টিফিকেট মানে ফাক। নিলয় অবাক হয়। তার মতো কেউ ভাবে এমন একজন প্রথমবার দেখল। নিলয় তার পাশে শুয়ে পড়ে। দুজন মাথার নিচে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। নিলয় জোরে জোরে শ্বাস নেয়। কাব্য বলে, আমি আমার সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছি, তবুও দেখ আমার দামি গাড়ি। কত দাম জানিস? প্রায় 1 কোটি। গায়ে দামি পোশাক, এগুলো পড়াশোনা করে অর্জন করিনি রে। বলেছি না পড়াশোনা খারাপ, কিন্তু আমাদের দেশে যে সিস্টেম, তাতে পড়াশোনা করলে কেবল শিক্ষিত হতে পারা যায়, কিন্তু বেঁচে থাকা যায় না। কি করিস তুই? তার আগে বল, তুই মরতে কেন যাচ্ছিস? ওই যে জীবন যুদ্ধে আজীবন সার্টিফিকেট অর্জন করে গিয়েছি, শেষে এসে চাকরির পিছনে ছুটছি, কিন্তু কোনো লাভ হয়নি। বাড়িতে মা, ছোট ভাই আছে, কি করব? টাকা নেই, কাজ নেই, পেটে খাবারও নেই। বেঁচে থাকাটা একটা তামাশা তো, এই জন্য মরে যাচ্ছি। মাঝে মাঝে আল্লাহর কাছে জানতে ইচ্ছে করে, কেন প্রাণ দিয়ে দুনিয়াতে পাঠালো? জন্ম নেওয়াটা ভুল ছিল নাকি গরিব হয়ে জন্মটা দোষের ছিল? হো, কাজ করবি? নিলয় শোয়া থেকে উঠে বসলো। কাব্যও বসলো। নিলয় ঘুরে কাব্যর দিকে তাকায়। কাব্য বলে, দেখ, তোকে আমি চিনি না, প্রথমবার তোকে দেখছি, তাও সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেই। তবুও তোকে তুই করেই বলছি, বল কাজ করবি? কি কাজ? কাব্য সিগারেটের প্যাকেট বের করলো, নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় কখনো স্মোক করেনি, তবুও আজকে সেটাই করতে ইচ্ছে করছে। নিলয় কাঁপা কাঁপা হাতে সিগারেট নেয়। প্যাকেটটা কাব্য তার পাশেই রাখলো। কাব্য নিজের সিগারেটটা একটা টান দিয়ে নিলয়ের দিকে না তাকিয়ে বলে, পড়াশোনার সাবজেক্ট কি? কমার্স নিয়ে পড়েছি। বিজনেসের মাথা, কাজে আসবে। বল কাজ করবি? কি কাজ? জুয়া খেলবি? দেশের ভিতরে যত ক্যাসিনো কোম্পানি আছে, যত বার আছে, সবগুলোতে যে ক্যাসিনো খেলা হয়, জুয়া খেলা হয়, খেলবি সেটা? শেয়ার মার্কেট করবি দিনে, আর রাতে হবে জুয়া। প্রয়োজনে কাউকে খুন, ক্লান্তিতে ঘুম, দুটোই করতে হবে। রাজি থাকলে তুই হবি এই দেশের একজন টপ বিজনেসম্যান। আমার এবিলিটি হলো গাড়ি চালানো। তোর মতন আরও 3জন ছেলে আছে আমার কাছে,
তুই আসলে মোট 5 জন হবে। যদিও তুই কিছু পারবি না, তবে আসিস একদিন আমার ঠিকানায়, তোকে বুঝিয়ে দেব। ঠিকানা আর সিগারেটের প্যাকেট তোর জন্য রেখে গেলাম। যদি সিগারেট খাস তাহলে ভাববো তুই আসবি। কথাগুলো বলে কাব্য সেখান থেকে চলে যায়। নিলয় এখন বুঝতে পারে কাব্য তাকে কেন গাড়ি দিয়ে ধাক্কা দেয়নি, কারণ কাব্য হলো বেস্ট ড্রাইভার। আরও বুঝলো কাব্য ড্রাইভার স্কিল বাড়িয়েছে কেন। পুলিশ তাকে খুঁজছে। কয়েক সেকেন্ডের ভিতরে কাব্য নিলয়ের চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। পুরো রাস্তায় আর কেউ নেই। সে সিগারেটের দিকে তাকালো। একটা কার্ড পড়ে আছে পাশে। নিলয় কার্ডটা হাতে নিয়ে মুচকি হাসে, তারপর সিগারেটের প্যাকেট আর লাইটার হাতে নিয়ে সিগারেটে আগুন জ্বালায়। ফুটপাতে শুয়ে শুয়ে সে এক মনে আকাশের দিকে তাকিয়ে সিগারেট টেনে যাচ্ছে। তবে কি তার জীবনে নতুন কিছু হতে যাচ্ছে? মাথার বাম পাশটা একটু চিনচেনা ব্যথা শুরু হয়েছে। বিশ্ব কি নতুন একজন মাস্টার মাইন্ড গেমারকে দেখতে চলেছে? কি জানি কি হতে যাচ্ছে। নিলয় কাব্যর দেওয়া ঠিকানাটা নিয়ে বাড়িতে আসে। প্রথমবার নিলয় সিগারেট ধরেছে, আর পুরো প্যাকেটটা শেষ করেই বাড়িতে আসে সে। বাড়িতে ঢুকে দেখে আরশিতা বেগম এখনও বারান্দায় চুপচাপ বসে আছে। নিলয় গিয়ে কোমল সুরে তার নিজের মাকে ডাক দেয়। মা, ও মা, মা গো, এভাবে বসে আছো কেন? মশা অনেক বাইরে। নিলয়ের রাগ কষ্ট ছাড়া মায়ের প্রতি কোমল সুন্দর ডাক শুনে আরশিতা বেগম চোখ খুলল। তিনি ঝিমাচ্ছিল। নিলয়কে দেখে চোখ দিয়ে অনবরত পানি পড়তে শুরু করে। নিলয় কাছে যায়। আরশিতা বেগম তার মায়ের কাছ থেকে তাৎক্ষণিক একটা চড় খেয়ে বসে। জানোয়ার কোথাকার, তুই আমার মুরগিগুলো ধরে চুরি করে বিক্রি করে দিয়েছিস। তোর গা থেকে সিগারেটের গন্ধ, তার মানে তুই সেই টাকা দিয়ে সিগারেট কিনে খেয়েছিস। আর কত জ্বালাবি তুই আমাদের? আমাকে কি একটুও শান্তি দিবি না? বাইরে গিয়েছিলি, আমি তো ভাবলাম তোর মরার কথা শুনবো, কিন্তু তুই কিনা এখনো বেঁচে আছিস। মা, আমি তোমার বড় ছেলে, এতটা নিষ্ঠুর কেন তুমি? চাকরি তো জোগাড় করার অনেক চেষ্টা করছি, কিন্তু সেটা পেতেও এখন টাকা লাগে। টাকা নয়তো কোটা নতুবা নেতা, এই 3 জিনিস না থাকলে কখনো বড় চাকরি করা যায় না মা। আর আমি তো কোনো কাজও শেখিনি। কেন আমার সাথে এমন করো? আর কিসের মুরগির কথা বলছো? চুপ কর চোর কোথাকার, তোর কি লজ্জা করে না? বাড়ির নিজেদের মুরগি চুরি করে আবার সে নিয়ে কথা বলতে? অনেক বলছে, তোকে দেখেছি তুই মুরগি চুরি করছিলি। কেন এমন করিস বলতে? একটা কাজ করবি, আমাকে বিষ এনে দিবি, নিজ হাতে আমাকে মেরে ফেলতে তুই? তোর মতো কুলাঙ্গার জানোয়ার অপদার্থ ছেলের মা হওয়াটা যে কতটা কষ্টের, সেটা যেন মরেই শান্তি পাবো। নিলয় কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। সৃষ্টিকর্তাকে আফসোস নিয়ে বলল, এই উপরওয়ালা, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমি তো মরতেই গিয়েছিলাম, কেন বাঁচালে আমাকে? আর বাঁচালে যখন, তখন আবার কেন এই নরকে এনে ফেললে? শুনেছি মায়ের পাপ বেহস্ত থাকে, কিন্তু আমার যে এখন সবকিছু নরক মনে হয়। কবে শান্তি পাবো বলবে তুমি? আরশিতা বেগম একটা লাঠি নিয়ে আসে। নিলয়কে অনেক জোরে আধা ঘন্টা ধরে মারতে থাকে। নিলয় একটা শব্দ অবধিও করেনি। সে চুপচাপ দাঁড়িয়ে তার মায়ের হাতের পিটানি খেতে থাকে। ক্ষুধায় পেটটা যেন এই মারের ঠেলাতে ভরে গেছে। আরশিতা বেগম মারতে মারতে ক্লান্ত হয়ে ধপ করে মাটিতে পড়ে যায়। নিলয় দ্রুত তার মাকে ধরে এনে বিছানায় শুইয়ে দেয়। ব্যথায় শরীর নিয়ে নিলয় নিজের রুমে আসে। পকেট থেকে কাব্যর দেওয়া ঠিকানাটা দেখতে থাকে সে। তারপর ফাহিম, রিয়া, সাথী, সৈকত আর মিমি দাঁড়িয়ে আছে। ফাহিম মিমিকে বলল, মিমি, তোর বোনের চিঠি আসছে নাকি রে? বেচারার সাথে গেমস খেলতে বেশ লাগে। এই যে, এটা ঠিক না। আরে চুপ থাকতো, ব্যাটারি দেখেই মনে হয় যেন তোর প্রতি দুর্বল। এটাকে মজা হিসেবে নে বস, আর মজা করেই চল। কিন্তু তবুও এমনটা ঠিক হবে না। ধুর, তুই শুধু সাথে থাকবি, যা করার আমরা করব। জাস্ট চিল ব্রো। ওরা 5 জন কথা বলছে। নিলয় আসে সেখানে। সে বাড়ির ভিতরে ঢুকতে যাবে, তখনই ফাহিম ডাক দেয়। নিলয় ঘুরতে মিমির দিকে চোখ চলে যায়। মিমিকে দেখে নিলয় শান্তি বোধ করে। আসলে পুরুষ মানুষ যাকে একবার ভালোবাসে, তার কাছে মনের যত সব প্রশান্তি বয়ে যায়।
নিলয়ের এক নিমেষেই মন ভালো হয়ে গেছে। নিলয়কে দেখে ফাহিম বলে, এই যে চিঠি, মিমি তোমাকে ডাকে। নিলয় জানে মিমি কখনো তাকে ডাকবে না, তবুও নিলয় মিমির কাছে যায়। সামনে গিয়ে দাঁড়াতে রিয়া বলে, এই ছেলে, তুমি এমন খ্যাত হয়ে আসো কেন? এই যুগে ছেলেদের দিকে তাকাও, দেখো তো তারা কত স্মার্ট। তুমি এই ময়লা মার্কা শার্ট, খ্যাত মার্কা স্টাইল নিয়ে চলাফেরা করো, তোমার কি লজ্জা করে না? আসলে লজ্জা করবে কেন? আমার কাছে চলো তোমাকে একটা কাজ দেই, এটা ডেয়ার, বাট সত্যি কাজটা করতে হবে। কি কাজ? ওই যে মিমিকে দেখছো না, তুমি মিমিকে প্রপোজ করবা, সুন্দর করে প্রপোজ করে ভালোবাসি কথাটা জানাবা, যেন সে বুঝতে পারে তুমি তাকে ভালোবাসো অনেক। নিলয় মিমির দিকে তাকায়। মিমি দূরে দাঁড়িয়ে আছে। ফাহিম গিয়ে একটা ফুল তুলে আনে, নিলয়ের হাতে দেয়, তারপর বলে, নাও, মিমিকে প্রপোজ করব। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি করবে সে বুঝতে পারছে না। তবে মাথার মধ্যে এখন একটাই চিন্তা ঘুরতে থাকে, আর সেটা হলো ডেয়ার পালন করে হোক বা মজা করে হোক, নিলয় যে তার মনের কথাটা এটার মাধ্যমে সত্যি সত্যি জানাতে পারবে, এটাই বা কম কিসে। নিলয়ের যে যোগ্যতা, তাতে মিমিকে ভালোবাসা যায় দূর থেকে, কিন্তু তার কাছে গিয়ে কখনো তাকে ভালোবাসি বলা, তাকে খুব করে চাওয়া, এটা নিলয়ের জন্য কখনো সম্ভব না। তাই নিলয় সিদ্ধান্ত নিল যে আজকে ডেয়ারের মাধ্যমে সে তার মনের কথাগুলো জানাবে। নিলয় এগিয়ে যায়। মিমি ফোন চাপছিল। নিলয় সামনে গিয়ে দাঁড়ায়। নিলয়ের পিছনে ফুল রাখা। সৈকত চুপি চুপি গিয়ে ফুলের মাথাটা কেটে আনে। মিমি ঘুরে ওদের কাজিনদের দিকে তাকায়। ওরা মিটমিট করে শয়তানের একটা হাসি দিচ্ছে। নিলয় কি বলবে সেটা মনের মধ্যে সাজিয়ে ফেলেছে। তারপর ফুলটা বাড়িয়ে দিয়ে মিমির দিকে তাকিয়ে বলে, শুনেছিলাম ভালোবাসি কথাটা বলতে নাকি যোগ্যতা লাগে না, কিন্তু আমার ক্ষেত্রে এটা ভিন্ন। তবুও যোগ্যতা ছাড়াই আজ বলতে এসেছি, তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে, যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে তরি ভেসে যাব কোনো এক অজানা গন্তব্যে? তুমি কি আমার জ্যোৎস্না হবে, যার মায়া জালে বিভোর হয়ে খুঁজে নেব নতুন মুহূর্ত? তুমি আমার ভালোবাসা, আমার জীবন, আমার প্রতিটা আশা, আমার প্রতিটা স্বপ্ন। এবং আজ আমাকে তোমার কাছে আমার অনুভূতি প্রকাশ করতেই হবে। জীবনে মাঝে মাঝে এমন হয় যে আমরা যা দেখি প্রতিটি স্বপ্ন পূরণ হয় না, কিন্তু স্বপ্ন পূরণ না হওয়ার ভয়ে আমরা স্বপ্ন দেখা বন্ধ করতে পারি না। আমরা কি পারি? স্বপ্ন এবং আকাঙ্ক্ষায় মানুষের বেঁচে থাকার কারণ। এর সাহায্যে মানুষের বেঁচে থাকা। যদি কারো জীবনে কোনো স্বপ্ন না থাকে এবং কাউকে অর্জন করার ইচ্ছে না থাকে, তাহলে এমন জীবন কি ভালো? যদি স্বপ্ন পূর্ণ না হয়, এটা ভাগ্যের ব্যাপার। কিছু পরিমাণে আমাদের প্রচেষ্টার অভাব, কিন্তু আমাদের কাউকে পাওয়ার অপূর্ণতা ঘটে শুধুমাত্র আমাদের ভালোবাসার শক্তির অভাবের কারণে। আকাঙ্ক্ষায় আমরা আমাদের ভালোবাসা এবং আমাদের মিলনের যে স্বপ্ন দেখেছি তা অবশ্যই পূরণ হবে। কেউ আমাদের থামাতে পারবে না। আমাদের মিলনের এই স্বপ্ন কবে পূরণ হবে, কবে আমাদের এই ইচ্ছে পূরণ হবে জানি না, তবে এটি অবশ্যই হবে। কারণ আমি শুনেছি যে প্রেম যদি সত্য হয় তবে সমগ্র মহাবিশ্ব আমাদের ভালোবাসার সাথে মিলিত হয়ে সাহায্য করে। প্রেম যদি সত্য হয় তবে সমগ্র বিশ্ব প্রেমের সামনে মাথা নত করে। সুতরাং অপেক্ষা করো, আমাদের ভালোবাসা তার গন্তব্য খুঁজে পাবে একদিন ঠিকই। কারণ আমি তোমাকে ভালোবাসি, অল্প সময়ে খুব বিচ্ছিরিভাবে তোমাতে আসক্ত হয়ে গেছি, ফেরাতে পারবো না আর কোনোভাবেই নিজেকে। নিলয় একবারে কথাগুলো বলে মিমির চোখের দিকে তাকায়। মিমি হা করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এতটা সুন্দর প্রপোজ মিমি এর আগে কখনো পায়নি। মিমি যেন কোনো এক কল্পনাতে চলে যায়। নিলয়ের পিছনে থাকা কাজিনগুলো যেন অবাক হয়ে গেছে। নিলয় এভাবে প্রপোজ করবে তা কখনো ভাবেনি ওরাও। নিলয় ফুলটা বাড়িয়ে দিয়ে দেখতে পায় সেখানে ফুল নেই, আছে ডাল। নিলয় কিছু বলতে যাবে তখনই মিমির কাজিনেরা সামনে আসে। নিলয় থেকে ফুলের ডালটা নিয়ে নিলয়কে চলে যেতে বলে। অনেক
রোজ রোজ রাস্তার পাশে ঝালমুড়ি খেতে পারবো না। তুমি দেখো না, আমার বান্ধবীরা সবসময় তার বয়ফ্রেন্ডের সাথে দামি রেস্টুরেন্টে খায়, আর তুমি আমাকে এইসব হাবিজাবি খেতে দাও। ধুর। অনেক অন্তরার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি বলবে বুঝতে পারছে না। সে জানে কেন প্রায়শই অন্তরাকে রাস্তার পাশের ফুটপাতের খাবার খাওয়ায়। ওর কাছে যে টাকা নেই। অনেক বলে, আসলে আজকে বাড়ি থেকে টাকা। চুপ করো তো, সবসময় তুমি এমনটাই বলো। এত যে বলো তোমাদের দামি বাইক, দামি গাড়ি আছে, কই কখনো তো তুমি কোনো বাইক নিয়ে আসলে না। অথচ আমার বান্ধবীরা তার বয়ফ্রেন্ডের বাইকে করে লং ট্যুরে যায়, আর আমি রিক্সাতে ঘুরি। আমাকে পটানোর সময় তো খুব করে গল্প দিয়েছিলে তোমাদের বিরাট বড় বিজনেস আছে, 10টা দামি গাড়ি আছে, বাইক আছে, কাজের লোক আছে, অথচ কখনো তোমার বাড়ির ঠিকানাও আমাকে দাওনি। আসলে আমার তো কোনো ক্রেডিট কার্ড নেই, ভাইয়া তো সব সময় দেয় না, বাবার তো অনেক ব্যস্ততা, আর মা এবার আমেরিকাতে গেল, এর জন্য এখন টাকা পাচ্ছি না বাড়ি থেকে। মা বাড়িতে নেই বলেই তো ভাইয়া আমাকে গাড়ি টাকা দেয় না, বুঝো না। আচ্ছা যাও, তোমাকে কালকে রেস্টুরেন্টে নিয়ে খাবো, কেমন? সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি, খাওয়াবো, বাট আজকে টাকা আনতে ভুলে গেছি। ঝালমুড়ির বিলটা দাও না সোনা। এইটাও আমার দেওয়া লাগবে? হায় রে আল্লাহ, এ আমি কার সাথে প্রেম করি? এই তুমি কবে তোমার মায়ের সাথে দেখা করাবে? তোমার মাকে দেখতে খুব ইচ্ছে করছে। অন্তরার কথা শুনে অনেক ভয় পায়, কারণ অন্তরা বড়লোক বাবার একমাত্র মেয়ে। কলেজে সবসময় দামি গাড়িতে করে আসে। অন্তরার ড্রেস আপগুলো এতটা দামি যে সেগুলো বিক্রি করলে অনেকদের সংসার অনায়াসে চলে যাবে। অথচ অন্তরা সেসব ড্রেস নাকি 2-1 দিনের বেশি পরেই না। অনেক একটা প্ল্যান সাজায়, অন্তরাকে বলে, এই শোনো, আমার পরিবার তো অনেক বড়, মাসে মাসে আমার পরিবার অনেক টাকা ডোনেট করে, এত বেশি ডোনেশন করে যে সেটা 1 কোটির কাছে যায়। আমার কাছে যখনই ক্রেডিট কার্ড আসে তখনই পথে যারা টাকা চাইতে আসে তাদের সবাইকে আমি 1000 টাকার নোট দিয়ে থাকি। আমার এলাকায় অনেক পথ শিশু আছে, গরিব পরিবার আছে, সেই পরিবারের কাছে কিছু কেনার মতন টাকাও নেই। তাই ভাবছি তুমি তো অনেক ড্রেস না পরেই রেখে দাও, সেগুলো যদি আমার কাছে এনে দাও, আমি সেগুলো ওই সব গরিবদের মাঝে বিতরণ করতে পারি। এতে জামা কাপড়ও নষ্ট হবে না, আর আল্লাহও খুশি হবে। সেগুলো কি আমার কাছে এনে দিবে? হ্যাঁ, অবশ্যই এনে দেব। তোমার প্রতি আমি অনেক খুশি। অনেকও তো মনে মনে অনেক খুশি। অনেক অন্তরার ড্রেসগুলো কখনোই গরিবদের কাছে বিতরণ করবে না। অন্তরার দেওয়া সব ড্রেস আবার ঠিকঠাক করে দোকানে বিক্রি করে দেবে সে। তারপর যা টাকা পাবে সেটা দিয়েই অন্তরাকে নিয়ে ঘুরবে। এটাই হলো অনেকের বড় প্ল্যান। মেম্বার খলিল মিয়া আরশিদা বেগমের বাড়িতে আসে। আরশিদা বেগম সবে গোসল করে শাড়ি পরছিল। আরশিদা বেগমের খোলা পিঠের দিকে খলিল মিয়ার নজর পড়ে। এক দৃষ্টিতে ফর্সা পিঠের দিকে তাকিয়ে থাকে খলিল। আরশিদা ঘুরে তাকাতে খলিলকে দেখতে পায়। খলিলকে দেখেই আরশিদার মাথায় রাগ চড়ে বসে। সে দ্রুত ঘরের ভিতরে যায়, শাড়ি ঠিকঠাক মতো পরে নিয়ে বাইরে আসে। খলিল পান চিপাতে চিপাতে আরশিদাকে বলে, কেমন আছো গো? মেম্বার সাহেব, ঢং করবেন না। কি করতে এসছেন বলেন? কেন এসেছি জানো না? এই যে কাগজটা ধরো, এখানে তো আসার কারণ লেখা আছে। আমার স্বামী তো মরেছে, আমাকে জ্বালাতনে ফেলে গিয়েছে। কেন এত টাকা আপনার থেকে লোন নিয়ে মরেছে? তোমার স্বামী তোমার চিকিৎসার জন্য টাকা নিয়েছিল 2 লাখ। সুদে আসলে কয়েক বছর তো হলো, সেটা এখন 3 লাখ হয়ে গেছে। টাকা চাইতে আসলে তো তুমি খালি ফিরিয়ে দাও, আর কথা ফিরাবে? তোমাকে তো উপায় বলেছি, টাকা শোধ করার সহজ পদ্ধতিটাও তো তুমি গ্রহণ করলে না। এটা তো তোমার লস। আরশিদা মনে মনে বলে, শালা খানকির পোলা, মাগির ছেলে, লুচ্চা হারামি। আরশিদার গালিটা খলিল বুঝতে পেরে মুচকি হাসে। খলিল হলো এলাকার মেম্বার, অনেক বছর ধরে তিনি এখানকার মেম্বার। আরশিদার বুকে সমস্যা হয়, সেটা চিকিৎসার জন্য তার হাজব্যান্ড খলিলের থেকে অনেকগুলো টাকা লোন নেয়। টাকার বাবদে তারা একটা বাইক বন্ধক রাখে, কিন্তু খলিল সেই বাইকটা তো নিয়ে নেয়, সাথে আরও টাকার অঙ্ক বসিয়ে সেটা 2 লাখ বানিয়ে দিয়েছে।
আরশিদা বেগম সেটা সঠিক জানতো না, তবে টাকা যে তার হাজব্যান্ড নিয়েছিল সেটা ভালো করেই জানে। যেহেতু তার হাজব্যান্ড নেই, এখন সংসারের অবস্থাও খারাপ। এমন সময় খলিল প্রায়শই টাকা চাইতে আসে আরশিদার কাছে, আর আরশিদা ইনিয়ে বিনিয়ে ফিরিয়ে দেয়। কিন্তু খলিল তো একটা জানোয়ার, সে আরশিদাকে সরাসরি বলেছিল, টাকা শোধ করার একটা উপায় আছে। যদি তুমি রোজ আমার সাথে একবার বিছানায় সময় কাটাও, তবে 1 টাকাও লাগবে না। তোমার স্বামী নেই, তুমি এখনো গোলুমোলু আছো, দেখতে অনেক সুন্দর। তুমি চাইলে টাকা শোধ করতে পারো। এটা শুনে আরশিদা প্রথম দিন খলিলকে চড় দেয়। খলিল সেদিন আরশিদাকে বিছানায় ফেলে গালে চুমু দিয়ে চলে যায়। আরশিদা ভয়ে আর তেমন কিছু বলতে পারে না। এদিকে উপায়ও নেই, আবার সহ্য করার মতো ক্ষমতাও যে তার কাছে নেই। কিন্তু সন্তানদের দিকে তাকিয়ে সে খলিলের প্রস্তাবে রাজি হতে পারে না। কি গো সোনা, কি ভাবছো? আচ্ছা যাও, আর একটা অফার আছে তোমার জন্য। তুমি যদি রোজ আমার সাথে একবার বিছানাতে যাও, তাহলে প্রতি সপ্তাহে একবার আমি বাজার করে দেব। তুমি রাজি থাকলে আমাকে ফোন করে এও। তোমারে কিন্তু ঠকাবো না। তোমার শরীরের জ্বালাও মিটবে, সংসারটাও চলবে, সাথে তোমার লোনের টাকাও শোধ হবে। যদি এসবে রাজি না হও, তবে আমি কিন্তু আর সুযোগ দেব না। এই যে জায়গাতে থাকছো, সেটা দখল করে নেব। আরশিদার চোখে পানি চলে আসে। খলিল আরশিদার চোখের পানি মোছার অজুহাতে আরশিদাকে বাজে স্পর্শ করে, কিন্তু আরশিদা নিরুপায়, থামানোর বিন্দুমাত্র চেষ্টাও করে না। আরশিদাকে খলিল বুকের সাথে জড়িয়ে নেয়। তারপর সৃষ্টিকর্তা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছিল সুন্দর জীবনযাপনের থেকে তার ইবাদত করা, কিন্তু সুন্দর জীবন কিভাবে তৈরি করে নিতে হবে সেটা দুনিয়াতে এসে শিখতে হয়। সবাই তো সেটা পারে না, তাহলে কি কেউ জান্নাতে যাবে না? নিলয় মনে মনে কথাগুলো বসে ভাবছে। টাকা ছাড়া কেউ আপন হয় না। পরিবারের মানুষও গালি দেয়, সমাজ তাকে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচয় দিয়ে দেয়। একদিকে বড় সন্তান হয়ে মাথার উপরে বিশাল একটা চিন্তার বোঝা, কিভাবে তার পরিবারকে ভালো রাখতে পারবে। অপরদিকে আরশিদা বেগমের মাথায় এতগুলো ঋণ কিভাবে সে পরিশোধ করবে। একটাই রাস্তা তার খোলা আছে, আর সেটা হলো নতুন কোনো সম্পর্ক। আর সেই নতুন সম্পর্কটা হবে খলিলের সাথে। জীবনটাকে তার সুন্দর করতে হবে, আর তাকাবে না তার সন্তানের দিকে। নিজেকে বাঁচতে হবে, ভালো থাকতে হবে, তার সব কিছু ছাড়তে হবে। দুটো ছেলে থাকা সত্ত্বেও যেন সে আজ পঙ্গু, কোনোভাবেই কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে সে কি করবে? ওদিকে অনেক ভেবে চলেছে অনেক কিছু, কারণ অন্তরাকে বলেছে তার বাবার নাম আফজাল চৌধুরী, আর তিনি হলেন অনেক বড় একজন ধনী ব্যক্তি। নিলয় মিমি ছোট বোনকে পড়িয়ে বাড়ি থেকে বের হয়। আজকে 5,000 টাকা বেতন পেয়েছে সে। গ্রাম থেকে একটা স্টুডেন্টকে পড়িয়ে 5,000 টাকা বেতন, এটা আকাশের চাঁদ পাওয়ার থেকে কম কিছু না। এটাই নিলয়ের সবচাইতে বড় সম্বল। নিলয় বাড়ি থেকে বের হতে দেখে মিমিরা দাঁড়িয়ে আছে। নিলয় মিমির দিকে তাকায়, মিমি মুচকি হাসে। নিলয়কে ডাকে সে। নিলয় যাবে কি যাবে না ভেবে মিমির কাছে যায়। মিমি নিলয়ের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, নিলয় কোথায় যাও? বাড়িতে। আজকাল জানো তোমার কথা মনে পড়ে আমার। তোমার সেদিনের প্রপোজটা শুনে আমি অবাক হয়েছিলাম। সত্যি বলতে আমাকে অনেক ছেলে প্রপোজ করেছে, কিন্তু তোমার মতো করে কেউ কখনো প্রপোজ করেনি। আমি তোমার কথা ভাবনা থেকে বের করতেই পারছি না। সত্যি? মিমির কথা শুনে নিলয় খুশি হয়, কারণ এইভাবে তার প্রপোজাল মিমির মতো একটা মানুষ গ্রহণ করার ইঙ্গিত দিচ্ছে। বিষয়টা নিলয়ের কাছে বিশাল কিছু। এত কষ্টের মধ্যে যদি কেউ পাশে থেকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করে, তবেই মনে হবে জীবনটা সুন্দর। উপরওয়ালাকে একটা ধন্যবাদ দেয় নিলয়। নিলয় আর কিছু বলতে যাবে, পিছন থেকে মিমির কাজিনেরা বলে, তাইলে উনি আমাদের দুলোভাই হতে যাচ্ছে? নিলয় মিমির দিকে তাকায়। মিমির চোখে মুখে হাসি। নিলয় আর বারণ করে না। প্রিয় মানুষের হাসির জন্য সে সব কিছুই করতে প্রস্তুত। নিলয় রাজি হয়। সবাই একসাথে একটা রেস্টুরেন্টের ভিতরে আসে। নিলয় রেস্টুরেন্ট দেখেই বড় একটা ঢোক গেলে সে ভয় পায়। জীবনদশায় এই প্রথম নিলয় দামি বড় রেস্টুরেন্টে আসলো, কিন্তু সে একা আসেনি। সে এসেছে তার সদ্য গার্লফ্রেন্ডের সাথে, আর তাদের সাথে ওর কাজিনেরাও। একটা টেবিলে বসলো ওরা। ফাহিমেরা খাবারের মেনু দেখতে থাকে। বেছে বেছে চাইনিজ দামি খাবারগুলোই অর্ডার দেয় ওরা। নিলয়ের দিকে তাকায় মিমি। নিলয় কিছু অর্ডার দেয় না। মিমি জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কিছু খাবা না?
আসলে আমার তেমন ক্ষুধা লাগেনি, তুমি খাও, আমি আছি। নিলয় ভয় পায়, তার পেটে ক্ষুধা, কিন্তু অতিরিক্ত বিল আসবে ভেবেই নিলয় খাবার অর্ডার দিতে ভয় পাচ্ছে। যদি একটু কম বিল আসে এতেই তার জন্য ভালো, অন্তত যাবার ভাড়াটা তো থাকাটা খারাপ নয়। ওয়েটার খাবার নিয়ে আসে, টেবিল ভর্তি খাবার দিয়ে যায়। ওরা 5 জন রাক্ষসের মতো খেতে থাকে। নিলয় শুধু ফ্যাল করে তাকিয়ে দেখছে, কি করবে বুঝতে পারছে না। কিছু সময় পর ওদের খাবার শেষ হয়, সবাই তৃপ্তির ঢেকুর তোলে। ওয়েটার এসে বিল দেয় ফাহিমের হাতে। বিল হয় 9,000 টাকা। নিলয়ের গা থেকে যেন ঘাম বের হতে শুরু করেছে, এসির ভিতরেও সে কাঁপছে। ফাহিম বিল পেপারটা নিলয়ের হাতে ধরিয়ে দেয়। নিলয় মুচকি হাসে। দুলা ভাই, আপনি থাকতে আমরা কিভাবে বিল দিই? আপনিই দেন, ট্রিট তো আপনার ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা যাও, আমি বিল দিয়ে আসছি। ঠিক আছে মিমি, চল। ওরা মিমিকে নিয়ে চলে যায়। নিলয়ের অনেক কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওয়েটারকে বলে, 4,000 টাকা শোধ করতে আমার কতক্ষণ কাজ করা লাগবে? আমি সবকিছু পরিষ্কার করে দিতে পারি। মানে বিল দিতে কি টাকা নেই? 4,000 টাকা কম আছে ভাই। ও আচ্ছা, আসেন, ম্যানেজারকে বলে কাজ দিচ্ছি। নিলয় খালি পেটে সে রেস্টুরেন্টে 10 ঘন্টা কাজ করে। নিলয় পরের দিন সকালে বাড়িতে আসে, সারা গায়ে তার ব্যথা। নিলয় সকালে এসে তার মাকে কোথাও দেখতে পায় না। মুরগির ঘরের দরজা আটকানো, হাত ঘড়িতে দেখে সকাল 8টা বাজছে, কিন্তু মা তো অনেক আগেই ওঠে। নিলয় ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই তার মায়ের ঘর থেকে কথার শব্দ শুনতে পায়। আরশিদা বেগম বলছে, খলিল ভাই আর না, নিলয় চলে আসবে। তুমি বলেছিলে কাউকে কিছু জানতে দিবে না, রাতে আসবে রাতেই যাবে, কিন্তু সকাল হয়ে গেছে। আমাকে ছাড়ো, চলে যাও এখন। আরে আরও একবার করতে চাই, না করো না সোনা। তোমাকে আদর করে যা মজা পেয়েছি, আজকে বাজারের সেরা মাছ মাংস তোমার বাড়িতে আসবে। এভাবেই তুমি আমার সাথে বিছানায় থাকবে। আহ লাগছে, ছাড়ো তো এখন। নিলয়ের বুকটা ছ্যাদ করে কেঁপে উঠল। বুকের বাম পাশে হঠাৎ ব্যথা অনুভব করে, মাথাটা যেন বিগড়ে যেতে থাকে। সে বারান্দায় ধপ করে বসে পড়ল, খুঁটিতে হেলান দিয়ে উঠানের দিকে তাকিয়ে আছে। কি করবে নিলয় বুঝতে পারছে না। এভাবে কিছু ঘটবে নিলয় কখনো কল্পনাও করেনি। নিলয়ের বাবার থেকে নিলয়ের মায়ের বয়সটা ছিল প্রায় অর্ধেক। বাবার যখন 25 বছর বয়স, তখন তার মায়ের বয়স ছিল 13। গ্রামে মেয়েদের বয়স যেমনই থাক, বিয়ে দ্রুত হওয়ার প্রবণতা আছে। বিয়ে 2 বছরের মাথায় নিলয় হয়, এই জন্য তার মায়ের বয়স এখন 38 হলেও দেখতে আগের মতো ইয়াং। এখনও 40 পার হয়নি। যে কেউ দেখলে নিলয়ের বড় বোন হিসেবেও পরিচিত আছে তার মায়ের। আহ আরসি, আমার অনেক ভালো লাগছে। শেষ আমি, তোমার হাজব্যান্ড নেওয়া লোনের 20,000 টাকা শোধ হলো। আজকেই পেপারস পাঠিয়ে দেব। এভাবে আমার সাথে থাকবে। আমারও ভালো লাগছে, 5 বছর পর আমি অনেক শান্তি পেলাম। নিলয় আর সহ্য করতে পারে না, মাথায় হাত দিয়ে চুলগুলো জোরে জোরে টানতে থাকে। চোখ দুটো লাল হতে থাকে, কেমন যেন সাইকো অনুভব করছে নিলয়। নিজেকে কন্ট্রোল করতে বারবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। ও সারা শরীর রাগে কাঁপতে থাকে। হঠাৎ দরজা খোলার শব্দ শুনতে পায় নিলয়। নিলয় কাঁধ ঘুরিয়ে পিছনে তাকায়। খলিল মিয়া বের হচ্ছে খালি গায়ে, সারা গা ঘেমে আছে তার। প্যান্টের বেল্ট লাগাতে লাগাতে নিলয়ের দিকে চোখ চলে যায়। নিলয়ের কাছে আসে, মাথায় একটা গাঁটটা দিয়ে খলিল মিয়া বলে, কিরে বেটা, কখন আসলি? আমার আর তোর মায়ের কথাগুলো শুনেছিস নাকি? উত্তেজিত হোসনি তো আবার? যাই হোক, এই নে 3,000 টাকা, বাজার করিস। আর শোন, রোজ রাতে বাড়িতে আসবি না, দরকার হলে তোকে এক্সট্রা 1,000 টাকা দেব। বাড়ি খালি রাখবি, বুঝলি? খলিল মিয়া নিলয়ের গায়ের উপরে টাকা ছুঁড়ে মারে। তারপর তিনি শার্ট পরতে পরতে সেখান থেকে চলে যান। নিলয়ের চোখ দুটো রক্তবর্ণ, আর হাত দুটো মুষ্টিবদ্ধ করে খলিলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কপাল বেয়ে নিলয়ের ঘাম নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে।
নিলয় 1000 লাল 3টে নোটের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের চোখের পলক পড়ে না। 1 মিনিট পর আরশিদা বেগম রুম থেকে বের হয়। টিন শেটের ভাঙাচোরা একটা বাড়ি ওদের। দরজা খোলার শব্দও যেন বিশাল হয়। রুম থেকে বের হতেই আরশিদা বেগম নিলয়কে দেখে। প্রথমে নিলয়কে দেখে তিনি চমকান, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলতে থাকে, আসছে আমার কুলাঙ্গার অপদার্থ ছেলেটা। তা আপনার রাজকর্ম শেষ হয়েছে? কি এমন রাজকার্য করেছিলেন শুনি, যে রাতেও বাড়িতে আসলেন না? রাতে বাড়িতে আসলে তো তোমাদের কাজের ডিস্টার্ব হতো মা। সেটা কি ভালো দেখাতো মা? চুপ কর কুত্তার বাচ্চা, হারামি কোথাকার। আমার বাবাকে গালি দিবা না প্লিজ। তোমার যার সাথে আনন্দের সময় কাটালি তার দেওয়া নোংরা টাকাগুলো তুলে নিয়ে যাও। 1 টাকা আয় করার মরদ নেই, আবার আসছে লেকচার মারতে। কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, তোর মুখ দেখাতে লজ্জা করে না? লজ্জা? সেটা তো তোমার থাকা উচিত। সারা রাত কি করছো সেটা আমি জানার পরও আমার সাথে লজ্জা ছাড়াই কথা বলছো। ছি মা, তুমি আমাদের সবাইকে এভাবে ঠকালে। এই শোন, তোর বাপের নেওয়া লোন পরিশোধ করেছি, বুঝেছিস? আমার জীবনটা তো তোরাই শেষ করে দিয়েছিস। আমার কি শান্তির প্রয়োজন নেই? এত টাকার লোন, সেটা কি কেউ ছাড় দেবে? তাই বলে তুমি বেশ্যার মতো হবে মা? আরশিদা বেগম এসে নিলয়ের গালে ঠাস ঠাস করে 2টো চড় দেয়। নিলয় চড় খেয়ে জোরে হাসতে থাকে। নিলয়ের পাগলামি আচরণ আগে কখনো দেখেনি আরশিদা। নিলয় নিজেও জানে না সে কি বলছে বা কি করছে। কথায় আছে তো, মা যদি বেশ্যাও হয় সে তবুও মা, মাই থাকে। মায়ের কোনো আকার নেই, যে জন্ম দিয়েছে সে মা হবেই, এটা হলো চরম সত্য। কিন্তু বাইরের সবাই সেই মাকে যদি বেশ্যা বলে সেটা মানা যায়, কিন্তু নিজের সন্তানের মুখ থেকে এটা শোনাটা 1000 ছেলের সাথে শোয়া কোনো মেয়ে সহ্য করতে পারে না। নিলয় হাসি থামায় না, তার মাথা পুরো বিগড়ে গেছে। নিলয় হাসতে হাসতে বলে, কি ব্যাপার, আজকে অল্প চল? কোনো কথাও যে বলছো না, থামলে কেন? মারো আমাকে। আমি সারা জীবন তোমার আদরের থেকে গালি শুনেছি বেশি। আদর তো কখনো দাওনি। আমারও তো জীবন আছে মা একটা। আজ 3 দিন হলো আমি বাড়িতে খাইনি, কোনো রকম বাইরে আধ পেটা খেয়ে আছি। জানতে চাওনি মা আমি কেমন আছি? সারা শরীরে ব্যথা, জ্বর নিয়ে বাড়িতে এসেছি। কখনো এসে কপালে হাত বোলাওনি, খালি টাকা চেয়েছ, কাজ করি না বলে খোটা দিয়েছ। আসলে পৃথিবীর সবাই টাকার নেশায় আসক্ত। আজকে তোমাকে একটা কথা বলছি মা, আমি নিলয় জীবনের নারীর শরীরের নেশায় আটকাবো না, আমি আটকাবো টাকার নেশায়। আমি এত বেশি টাকা বানাবো যে দেশের সবাই এক নামে চিনবে মা। কিন্তু আমি কখনো কোনো বেশ্যার শরীরে স্পর্শ করব না। নিলয় চুপ কর, আমার সামনে থেকে যা। তোর কথা আমার সহ্য হচ্ছে না। 2 টাকা আয় করার মুরদ যার নেই, তার মুখ থেকে নীতি কথা মানায় না। নিলয় বাড়ি থেকে বের হয়ে আসে। আরশিদা বেগম নিলয়ের জায়গাতে গিয়ে বসলো। 2 চোখ দিয়ে পানি টপ টপ করে নিচে গড়িয়ে পড়ছে। মানুষের জীবনটা এত বিষাক্ত কেন? এমন কোটি কোটি মানুষ আছে যাদের জীবনে বিষাক্তের রেশ কাটে না। কেন এমন হয়? আল্লাহ কি তবে এসব বান্দাদের ভালোবাসে না? সৃষ্টিকর্তার ভালোবাসাতেও কি বৈষম্য আছে? কিন্তু এটা তো ভাবাটাও পাপ। পাপ হলেও মানুষের এই বিষাক্ত জীবন তো আর ঘুচে না। কি করবে তারা? সৃষ্টিকর্তা কি তাহলে তার বান্দাকে নিয়ে খেলতে, পরীক্ষা নিতে পছন্দ করে? জীবনটা তো ছোটই। সৃষ্টিকর্তার পরীক্ষা দিতে দিতেই তো জীবনের সব আয়ু ফুরায়। জীবনকে উপভোগ করা হয়ে ওঠে কি সবার? সৃষ্টিকর্তা দেওয়া জীবন যদি সেটা উপভোগ না করি, সেটাও তো একটা পাপ। কারণ তো সৃষ্টি উপভোগ করতে তো বাধা নেই। মানুষ সৃষ্টি করেছেন, আর তাদের থেকে অভিযোগ, অভিমান তিনি শুনবেন না কেন? তবে উপভোগ করতে এতটা বিষাক্ত বোধ কেন? কবে আল্লাহ সবার দিকে তাকাবেন? সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করে লাভ কি? অভিমান করে লাভ কি? সৃষ্টিকর্তার কাছে অভিযোগ, অভিমান করাও একটা ইবাদত, কারণ তিনি সৃষ্টি করেছেন।
সব কিছু তাকেই বলতে হবে, তিনি শুনবেই, এটাই তো স্বাভাবিক। বান্দার মনের খবর তিনিই জানবেন। অনেক রাতে ঘুমিয়ে পড়েছিল। খলিল আহমেদ অনেককে 2000 টাকা দিয়েছিল। অনেকের টাকা পেলে আর কিছুই চায় না, অনেক খুশি হয়ে যায়। অনেক অপেক্ষা করছে অন্তরার জন্য। অন্তরা দুটো লাগেজ নিয়ে বের হয়। এমন সময় অন্তরার বাবা কামাল সাহেব ডাক দিয়ে বলে, কি ব্যাপার অন্তরা, এত বড় লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? লাগেজে কি আছে? অন্তরা তার বাবার কাছে আসে, বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার একটা ফ্রেন্ড আছে, তোমার বন্ধুর ছেলে সে। ওই যে আফজাল সাহেব আছে না, ওই আঙ্কেলের ছেলে আছে, অনেক নাম। ও আমার ফ্রেন্ড হয়, সে অনেক ভালো বাবা, ও অনেক কাজ করে। কি কাজ করে শুনি? অনেক মানুষের পাশে দাঁড়ায়। আমার সব পরে থাকা কাপড়গুলো সে অনাথ পরিবারে বিলিয়ে দেবে, সেজন্য আমিও ওর পাশে দাঁড়াতে চাই। আমি যেসব কাপড় পরি না সেসব আমি ওর কাছে দিয়ে দেব বাবা। বাহ, এটা তো অনেক ভালো কাজ। যাও, ওর সাথে দেখা করে সব দিয়ে দাও। পারলে ছেলেটাকে বাড়িতে নিয়ে এসো একদিন। অন্তরা তার বাবার কথা শুনে অনেক খুশি হয়। সে দ্রুত সব কিছু নিয়ে চলে আসে বাইরে। অনেকের কাছে আসে নিজের গাড়ি নিয়ে। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে দূরে যেতে বলে অন্তরা। অনেক দেখে অনেক বড় দুটো লাগেজ নিয়ে অন্তরা হাজির হয়। অন্তরা বলে, এই নাও, এখানে সব কাপড় আছে, দামি কাপড় কিন্তু। একটার 5 থেকে 10,000 টাকার। ভালোভাবে সবাইকে দিয়ে দিবা। 30টার বেশি ড্রেস আছে। অনেকের চোখ তো কপালে উঠে যায়। সব একেবারে 1000 করে বিক্রি করলেও অনেক টাকা। অন্তরাকে জড়িয়ে ধরে সে। তারপর, এই ছাড়ো, এইসব তোমাকে দিলাম। আর শোনো, বাবা তোমাকে ইনভাইট করেছে, আমার সাথে যাবা। অনেক অন্তরাকে ছেড়ে দেয়। কি বলবে অনেক বুঝতে পারে না, কারণ অনেক নিজেই তো অন্তরাকে পটানোর জন্য নিজেকে বড়লোক দাবি করেছে। এখন তার বাবা যদি সব জানতে পারে কি হবে? অন্তরাকেও হারাতে হবে তার। তবে অনেক এ ব্যাপারে বেশ ধূর্ত। সে অন্তরাকে বলে, আচ্ছা যাব, তবে অন্যদিন। এখন তো কাজ আছে, একটু সময় হোক, যাব। আচ্ছা, আমি এখন গেলাম। অন্তরা কথাটা বলে সেখান থেকে চলে যায়। অনেক তার ফোন দিয়ে একটা দোকানিকে ফোন করে। তাকে সব কিছু অনেক আগেই বলে রেখেছিল। অনেক কাপড়গুলো সেখানে দেওয়ার কথা বলে। প্রয়োজনে সেখান থেকে 40,000 টাকাও দাবি করে। দোকানে রাজি হয়। অনেক কাপড়গুলো দোকানে রেখে টাকা নিয়ে আসে। অনেকের কাছে এখন অনেকগুলো টাকা। এই টাকা দিয়ে সে ভালো মতো ট্যুর দিতে পারবে অন্তরাকে নিয়ে। আর কোনো চিন্তা নেই। নিলয় ব্রিজের উপরে পা ঝুলিয়ে বসে আছে। 1 প্যাকেট সিগারেট কিনেছে সে। পা ঝুলিয়ে বসে একটা একটা করে সিগারেট টেনে শেষ করেছে। নিলয় আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। উপরওয়ালার উদ্দেশ্যে বলে, আল্লাহ, শুনেছি দুনিয়াতে যার কেউ নেই তার তুমি আছো। তোমার কাছেই আমার যত আর্জি, যত অভিযোগ, যত অভিমান। তুমি ছাড়া কারো কাছে আমার কিছু প্রকাশ করতে ইচ্ছে করে না। তুমি তো আমাকে সৃষ্টি করেছো, একটা ভালো জায়গাতে জন্ম দিতে পারতে। তোমার কাছে ছাড়া আর কার কাছে অভিযোগ, অভিমান, কষ্ট, রাগ শেয়ার করবো বলতে পারো? মানুষ এত নিকৃষ্ট কেন? তুমি তো ভুল করনি সৃষ্টি করে। তাহলে আমরা কেন এমন? এত চাহিদা কেন আমাদের? আমাদের বাঁচতে কেন এত কষ্ট সহ্য করতে হবে? তুমি কি চাহিদা নামক জিনিসটা তুলে নিয়ে যেতে পারো না? আমার এখন জিদ চেপেছে হে প্রভু। আমি পুরো দেশ তছনছ করে দেব। দেখে নিও, আমার জীবনে যত শখ আছে সব আমি পূরণ করবই। কেউ আর বাধা দিতে পারবে না। আমি মনে হয় পাগল হয়ে গেছি। আমি শক্ত হতে হতে আজকে আমি নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। নিলয় থামে। দীর্ঘ একটা শ্বাস নেয় সে। নিলয়ের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে স্টুডেন্টের মা ফোন করেছে। নিলয় রিসিভ করে। ওপাশ থেকে স্টুডেন্টের মা বলে, নিলয়, কোথায় তুমি? নিলয় নিজেকে দ্রুত সামলে বলে, আন্টি, আমি আসছি। খেয়াল করিনি পড়ানোর সময় হয়েছে। আন্টিকে কিছু বলতে না দিয়ে নিলয় ফোন কেটে দেয়। নিলয় দ্রুত বাড়িতে চলে আসে। এখানে এসে নিলয় কিছুটা অবাক হয়। নিলয় তাকিয়ে দেখে বাড়িটা বেশ সুন্দর করে সাজানো, ফুল দিয়ে লাইটিং করাও হয়েছে। নিলয় মনে মনে বলে, বাহ, একদিনের ভেতরে বাড়িতে কি অনুষ্ঠান লেগে গেল। কিন্তু এটা কিসের অনুষ্ঠান?
নিলয় গেট খুলে ভিতরে প্রবেশ করে। বক্সে খুব জোর গান বাজছে। নিলয় ভিতরে এসে দেখে অনেক মানুষ। নিলয়ের স্টুডেন্ট দৌড়ে এসে বলে, ভাইয়া আজকে তো পড়বো না। কেন? আজকে তো আপুর বিয়ে, রাতে গেস্ট আসবে, দেখছেন না বাড়ি সাজানো। তোমার আপুর বিয়ে? মানে মিমির বিয়ে? হ্যাঁ, আম্মু তো আপনাকে ফোন করেছিল দাওয়াত দেওয়ার জন্য, জানেন না? সেজন্য আসছি। যাও তাহলে। আর শোনো, আমি আর আসবো না পড়াতে। মানে কি? পরে বলবো। নিলয় ভিতরে আসে। স্টেজ সাজানো হয়েছে সুন্দর করে। মিমির গায়ে হলুদ লাগানো হচ্ছে। সে বসে আছে, পাশে ওর কাজিনেরাও বসা। মিমির বিয়ের কথা শুনে নিলয়ের মাথা আবার বিগড়ে যায়। অন্যদিন হলে চুপচাপ নিলয় চলে আসতো, কিন্তু এখন সেটা করেনি নিলয়। এদিকটাতে এখন তেমন লোকজন নেই। যারা আছে নিলয় তাদেরকেও চেনে ও জানে। নিলয় এগিয়ে যায় স্টেজের দিকে। নিলয়কে দেখে মিমি দাঁড়িয়ে যায়। নিলয় মিমির হাত ধরে। মিমি বলে, কি হয়েছে? আমার হাত ছাড়েন, সবাই দেখছে তো। কেন ছাড়বো? তুমি না বলেছিলে আমাকে ভালোবাসো? চলো আমার সাথে, তোমার বিয়ে হবে। কি পাগল হয়ে গেছে তুমি? তোমার সাথে বিয়ে হবে মানে? দেখো, আমার বয়ফ্রেন্ড আছে, আর তার সাথেই আমার বিয়ে হচ্ছে। ও, তার মানে আমার সাথে গেম খেলছিলে এতদিন। কিন্তু এটা কখনো আর হবে না। আমার সাথে যেতে হবে। আমি তোমাকেই বিয়ে করব। হাত ছাড়ো বলছি। কেন ছাড়বো? তোরা দুলাভাই ডেকেছিলে মনে আছে? আমার থেকে ট্রিট নিয়েছিলি। কি আজব রে ভাই, তোর মতো ফকিন্নিকে ভালোবাসবে কে? নিজের দিকে তাকাইছিস? একই শার্ট প্যান্ট পরে ঘুরিস, তোর কোনো যোগ্যতা আছে নাকি? নিলয়, হাত ছাড়ো আমার। না, আজকে আমি তোমাকে নিয়ে যাব। মিমি জোরে একটা ঝটকা দেয়, কিন্তু নিলয় হাত ছাড়ে না। নিলয় শক্ত করে মিমির হাত ধরে রেখেছে। মিমি সহ্য করতে না পেরে বাম হাত দিয়ে নিলয়ের গালে কষে একটা চড় দেয়। নিলয় চড় খেয়ে হাসে, তবুও মিমির হাত ছাড়ে না। ফাইমে একটা ঘুষি দেয় নিলয়ের ঠোঁটে। নিলয়ের ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। মিমি বলে, হাত ছাড়ো কুত্তা হারামি। নিজের দিকে কখনো তাকিয়েছিস তুই? আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমার সাথে কথা বলার কি যোগ্যতা আছে তোর? আমার মতো বড় লোক মেয়ে তোর সাথে দুদিন কথা বলেছে, ভাবছিস আমি তোর প্রেমে পড়েছি? হাসি পাচ্ছে রে। তুই তো একটা পুরোই হারাম। তোকে ভালোবাসা তো দূরে থাক, তোর দিকে থুতু ফেলাটাও ঘৃণার বিষয়। তোর সাথে শুধু মজা করা যায়, তোর থেকে খাওয়ার জন্য, তোর সাথে মজা জন্য আমরা এতদিন গেম খেলেছি। আমি তোকে ভালোবাসবো এটা ভাবলে কিভাবে? যা ফকিন্নি। তোর থেকেও আমার বাড়িতে যারা কাজ করে তারা অনেক দামি পোশাক পরে। আগে নিজের যোগ্যতা তৈরি কর, টাকা আয় করতে শেখ, তারপর তো ভালোবাসা। ওই কে আছিস? একটা রাস্তার কুকুর আছে, তাকে এক প্লেট ভাত দিয়ে বিদায় কর। কুকুরটা না খেয়ে খাবারের গন্ধ পেয়ে বাড়িতে ঢুকে পড়েছে। সরা এটাকে, গা থেকে গন্ধ আসছে, আমার বমি পাচ্ছে। সর সর। মিমির কথা শুনে নিলয় একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। মাথাটা যেন ওর ব্যথা করতে শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। মিমির হাত ছেড়ে দেয় সে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এসেছে। ফাইমেরা নিলয়কে ধরে। আরও 5টা ছেলে এসে নিলয়কে ধরে বাইরে বের করে আনে। দূরে বাগানের কাছে এনে নিলয়কে অনেক মারে। লাঠি দিয়ে, ঘুষি দিয়ে, লাথি মেরে নিলয়কে প্রায় আধমোড়া করে দেয়। নিলয় কোনো চিৎকার করেনি। আধা ঘন্টা ধরে নিলয়কে অনেক মারে ওরা। তারপর বাগানে ফেলে রেখে চলে আসে ওরা। নিলয় সেখানে জ্ঞান হারায়। মা, মা, আমি ওই ড্রেসটা কিনবো মা। ওই যে দেখো, ড্রেসটা অনেক সুন্দর, মা কিনে দাও না। রীতির কথা শুনে আছিয়া বেগম দোকানের দিকে তাকায়। আছিয়া বেগম কামাল সাহেবের বাড়ির কাজের মহিলা। তবে কামাল সাহেব ভালো বেতন দেয়। কালকে অন্তরার জন্মদিন, সেজন্য তার মেয়েও সেখানে যাবে। অন্তরার বয়স যা, রীতির বয়সটাও একই রকম।
রীতি সুন্দর একটা ড্রেস দেখিয়ে সেটা নেওয়ার জন্য তার মাকে জোর করে, কিন্তু ড্রেসটা দেখেই বোঝা যাচ্ছে এটা বেশ দামি। তবু আজকে বেতন পেয়েছে, আছিয়া বেগম কি আর তার মেয়েকে ড্রেস না কিনে শুনবে? মেয়ের আবদার পূরণ করার জন্য ঠিকই রীতিকে নিয়ে সেই দোকানেই চলে আসে। দোকানে ছেলেটা জানতে চায় কি লাগবে ম্যাম? রীতি ম্যানিকুইনের দিকে দেখিয়ে বলে, ওই যে ডার্ক ব্লু কালারের যে ড্রেসটা দেখছেন ওটা লাগবে, ওটা অনেক ভালো লেগেছে। দোকানে বলে, ম্যাম ড্রেসটা বেশ দামি, আপনার জন্য ফিক্সড প্রাইস। আজকে এসেছে আমাদের দোকানে 3500 টাকা ড্রেস। এত দাম? তাহলে থাক। ম্যাম আপনাকে বেশ মানাবে ড্রেসটাতে। কিন্তু এটা অনেক দাম। তাতে কি, এই যে বাবা, ওইটা দাও। বড়লোক বাড়ির মেয়ের জন্মদিন, অনুষ্ঠানে যাবে সে, এটাই দেন। ঠিক আছে, প্যাক করছি তাহলে। দোকানি ড্রেসটা প্যাক করে দেয়। রীতি অনেক খুশি, এত সুন্দর ড্রেসটা যেন সে কম দামেই পেয়েছে। মনে হচ্ছে ড্রেসটা 10,000 টাকা দাম। রীতি খুশি মনে বাড়ি ফেরে। ওদিকে অন্তরা অনেককে কল দেয়, অনেক নেশা করতে থাকে। 40,000 টাকা থেকে 10,000 টাকা সে নেশাতেই উড়িয়ে দিয়েছে। অনেক তার মায়ের সব জিনিস চুরি করে বিক্রি করত, সেই টাকা দিয়ে নেশা করে বেড়াতো। সেদিন রাতে খলিল তাকে টাকা দেয়। অনেক নিজেই বাড়ি ছিল না, ঘুমানোর নাম করে বাইরে আসে। বন্ধুদের ডেকে নিয়ে ড্রিঙ্কস কিনে এনে একসাথে বসে নদীর পাড়ে গিয়ে খায়। আজকেও সেটাই করছে অনেক। হঠাৎ অন্তরার কল আসাতে নিজেকে স্বাভাবিক করে দূরে আসে। কলটা রিসিভ করে। বলো কি হয়েছে? কালকে আমার বার্থডে, জানো তো নিশ্চয়। হ্যাঁ গো, সেটা কি আমি ভুলতে পারি? কালকে তুমি আসবা, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। রাখি এখন। অন্তরা ফোন কেটে দেয়। সে চিন্তায় পড়ে যায়, কিভাবে যাবে সে। তবে এসব ভাবনা এখন বাদ দিয়ে সে আবার নেশা করতে ব্যস্ত হয়ে পড়ে। কলেজে যাবার নাম করে খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যায়। নিলয়ের জ্ঞান ফিরেছে, মিমির বিয়ে শেষ। চোখ মেলে তাকিয়ে দেখে সে এখনও সেই বাগানের ভিতরে ঝোপের আড়ালে পড়ে আছে। নিলয় উঠে দাঁড়ায়। মিমির বিয়ে শেষ। নিলয় বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। বিড়বিড় করে বলে, যোগ্যতার কথা বললি তুই, দেখিস আমার যোগ্যতা কি। নিলয় হাত ঘড়ির দিকে তাকায়। রাত 1টা বাজে। নিলয় বাড়িতে আসলো। বাড়িতে এসেই দেখে বারান্দায় 3 জোড়া জুতো পরে আছে। এক জোড়া মায়ের, আরেক জোড়া খলিলের, আরেকটা কার। নিলয় এগিয়ে আসে। আরশিদা বেগমের ঘর থেকে শুনতে পায়, আহ, আমার অনেক লাগছে। এভাবে দুজন আসলে কিভাবে পারবো? এমন তো কথা ছিল না। তুমি কেন তোমার বন্ধুকেও নিয়ে আসলে রাতে? এটা তুমি ঠিক করনি খলিল। আমার হাতে লাগছে অনেক, ছাড়ো। খলিল একটা চড়াত করে আরশিদার গায়ে চড় দিয়ে বলে, চুপ কর মাগি, বেশি কথা বলিস কেন? উত্তেজনার সময় কথা বলবি না, চুপচাপ সহ্য কর। আমি যারে ইচ্ছে তারে নিয়ে আসব। তোর কি, তোর টাকা পেলেই হবে, কেউ কোনো কথা বলবে না। তুই চুপচাপ শুয়ে থাক। উফ, হেব্বি লাগছে আমার। নিলয় স্থির হয়ে যায়। এতক্ষণ সে ঠিক ছিল, কিন্তু এবার আর নিজেকে ঠিক রাখতে পারল না। নিলয়ের সারা গায়ে লোম দাঁড়িয়ে যায়। রুমের ভিতর থেকে আরও বাজে কথার আওয়াজ আসে। নিলয় চোখ বন্ধ করে, জোরে একটা শ্বাস নেয়। তারপর সে সোজা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরের ভিতরে সব দিক খুঁজতে থাকে সে। ধারালো ভারী দা দেখতে পায় নিলয়। নিলয় তার হাতে দা তুলে নেয়। রান্নাঘর থেকে বের হয়ে আসে সে। নিলয় জোরে একটা শ্বাস নিল। মাথার কাজ করছে না ওর, মুখটার আগে যন্ত্রণায় লাল হয়ে গেছে। সে দরজার কাছে আসলো। দরজায় জোরে একটা লাথি দেয়। দরজা ভেঙে ছিটকে পড়ে দূরে। নিলয় ভিতরে আসে। 3 জন উলঙ্গ হয়ে বিছানায় শুয়ে আছে। নিলয় সোজা গিয়ে আল্লাহু আকবার বলেই খলিলের গলায় জোরে একটা কোপ দেয়। খলিলের বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। আরেকটা লোক ভয়ে কাঁপতে থাকে। আরশিদা বেগম চিৎকার করতে যাবে, তার আগেই নিলয় জিভ ধরে আরশিদার জিভ কেটে দেয়। আরশিদা ছটফট করতে থাকে। লোকটা হলো থানার ওসি। লোকটা পালাতে যাবে, তখনই নিলয় লোকটার বুকে দা দিয়ে জোরে কোপ দেয়। এক কোপে দায়ের অর্ধেক লোকটার বুকে ঢুকে যায়। লোকটা ধম করে নিচে পড়ে যায়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। বেশ কিছু সময় পর ওর মা আরশিদা বেগম স্থির হয়। নিলয় শাড়ি এনে তার মায়ের শরীর ঢেকে দেয়। তারপর ওসির বুক থেকে দা বের করে ওর মায়ের সামনে আসে। নিলয় হাসতে থাকে। নিলয় এখন যেন পশু হয়ে গেছে, হিংস্র জানোয়ার যেন। আরশিদা বেগমের দৃষ্টিতে স্পষ্ট ফুটে উঠছে,
নিলয়, আমাকে মারিস না বাবা। নিলয় তার পায়ের পাশে বসলো, আস্তে আস্তে বলে, মা, আর আমাকে তুই কখনো বকতে পারবি না, গালি দিতে পারবি না। তোর মুখ দিয়ে কখনো আর আওয়াজ বের হবে না। তোকে মেরে ফেলতাম আমি, কিন্তু তোকে তো মারবো না। তোকে মারলে আমার টাকার নেশা থাকবে না, তুই নিচ থেকে মরবি। তোকে আমি টাকার বিছানায় শুইয়ে রাখবো। আমি পাগল হয়ে গেছি মা, আমার মাথা এখন ঠিক নেই, আমার মস্তিষ্ক এখন আমার নিয়ন্ত্রণে নেই। আমি সাইকো হয়েছি। চল আমার সাথে, তোকে আমি নিয়ে যাব, তোকে আমার টাকার উপরে রাখবো। আমি দেখতে চাই তোর কত টাকা লাগে। নিলয় কথাটা বলে ফোন বের করে, ডাটা একটা ব্যাগে ঢোকায়, নিজের কাছে রাখে। ফোন বের করে কাব্যর নাম্বারে কল দেয়। কাব্য রিসিভ করে। হ্যালো, কে? আমি নিলয়, ব্রিজে সুইসাইড করতে। মনে আছে? ঠিকানা তো লেখা আছে। ব্রিজে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, চলে আয়। শুরু করি নতুন জগৎ। আমি সব ধ্বংস করতে চাই। সেটাই হবে বস। নিলয় ফোন কেটে দিয়ে মুচকে হাসতে থাকে। তারপর আরশিদা বেগমের হাত বের হয়, সে তাকে টেনে নিয়ে সেই বড় ব্রিজটার কাছে যেতে থাকে নিলয়। অনেক নেশা করতে করতে সেখানে শুয়ে পড়ে। সকাল হয়, 12টা বেজে গেছে। বন্ধুরা তাকে একজনের বাসায় এনে রেখেছিল। অনেক বলে, আমি এখানে, তাহলে আর বাড়িতে না যাই। এখান থেকে সোজা মার্কেটে গিয়ে স্যুট বুট কিনবো, অন্তরার জন্য শাড়ি কিনবো, টেডি কিনবো, খাওয়া দাওয়া করে একেবারে রাতেই বাড়িতে যাব। কেমন? অনেক তার বন্ধুর বাড়িতে গোসল করে দ্রুত রেডি হয়ে মার্কেটে যায়। সে নিজের জন্য সুন্দর দামের স্যুট, জুতো, প্যান্ট কেনে। সেখানে 10,000 টাকা শেষ। এরপর অন্তরের জন্য শাড়ি কিনতে চলে যায়। সব কিছু অনেক পরেও ফেলেছে। শাড়ির দাম 8,000 নিয়েছে, একটা টেরি 5,000। সব কিছু নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। তারপর সন্ধ্যার আগের মুহূর্তে অন্তরার বাড়ির উদ্দেশ্যে অনেক বেরিয়ে পড়ে। তারপর